আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু দ্রুত করে সবাই হাজির হও। লাস্ট ক্লাস এখনই শুরু হয়ে গেল। হুম, সবাই একটু দ্রুত হাজির হও। আজকে মাথাটা ব্যথা হয়ে গেছে, বুঝছো? সবাইকে একটু মেনশন দিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ইংলিশ ম্যারাথন ক্লাস নেবেন না? ইংলিশ ক্লাস তো নিলাম ভাইয়া, কিছুদিন আগে তো নিলাম, কিন্তু আপনি রেসপন্স করেন না। কয়জন একটা রেসপন্স করবো বলো? ভাইয়া তো একজন মানুষ। হ্যাঁ, এই কারণে করা হয় না আর কি। সবার মেসেজ রেসপন্স করতে গেলে সামনের দিকে আমাকে অনেক হিমশিম খেতে হবে। আমি ওয়েবসাইট বানাবো, সামনের দিক থেকে ভর্তি কার্যক্রম সব হবে ওয়েবসাইটে ইনশাল্লাহ। ঠিক আছে, ভর্তি কার্যক্রম সব হবে ওয়েবসাইটে। তাহলে মনে করো গ্রুপে যুক্ত করা, অমুক করা, তমুক করা, এগুলো করা লাগবে না, অটোমেটিক সবকিছু হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। তারপরে ভাই আর ভার্সিটির পড়াশোনাও হচ্ছে না। হিসাব বিজ্ঞান নিয়ে অনেক প্যারায় আছে ভাইয়া। কেন? সেরা টিচারের কাছে পড়ছো না তোমরা? প্যারায় থাকবা কেন? সেরা কিছুই হবে ইনশাল্লাহ। ঠিক আছে, 3 নাম্বার ক্লাস, ট্রান্সলেশনের 3 নাম্বার। ভাইয়া মার্কেটিং কি শেষ? ফার্স্ট এন্ড সেকেন্ড পার্ট? সেকেন্ড পার্ট শেষ। ফার্স্ট পার্টের ফার্স্ট যে পার্টটা আছে এটার পরে ফার্স্ট পার্টের ক্লাসটা হবে, মান ব্যবস্থাপনা। হ্যাঁ, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আমি শুরু করতেছি। দেখো, বাক্যের সাবজেক্ট না থাকলে ইট অথবা দেয়ার বসাতে হয়। ইট অথবা দেয়ার বসাতে হয়। ঠিক আছে ভাইয়া, ইট অথবা দেয়ার বসাতে হয় বাক্যের সাবজেক্ট না থাকলে। ভাইয়া একটু খেয়াল করবা, দেয়ার কখন বসে? দেয়ার বসে ভাইয়া আছে বা বিদ্যমান বোঝাতে। আছে বা বিদ্যমান বোঝাতে। ঠিক আছে, দেয়ারের ক্ষেত্রে ভাইয়া সিঙ্গুলারও হতে পারে, সিঙ্গুলারও হতে পারে অথবা প্লুরালও হতে পারে। আর ইটের ক্ষেত্রে শুধু সিঙ্গুলার হয়, ইটের ক্ষেত্রে অনলি সিঙ্গুলার হয় ভাইয়া। আছে বা বিদ্যমান না বোঝাইলে ইট বসবে। ঠিক আছে, আসা আমরা একটু দেখি। যেমন প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, এরকম সেন্টেন্স কিন্তু থাকে। তাহলে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়া মানে রেইন। রেইন মানে কি? বৃষ্টি হওয়া। তাহলে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচন্ড পরিমাণে হ্যাভিলি। তাহলে এখানে সাবজেক্ট আছে? সাবজেক্ট না, এখন তোমাকে সাবজেক্ট নাই যেহেতু তোমাকে বানাতে হবে। তাহলে ইট দাও তুমি আগে। ইট ইজ RAINING রেইনিং হ্যাভিলি। HEAVIL, ইট ইজ রেইনিং হ্যাভিলি। ইট মানে কি? এখন রেইনিং বৃষ্টি হচ্ছে, হ্যাভিলি প্রচন্ড পরিমাণে। ঠিক আছে, তাহলে ইট ইজ রেইনিং হ্যাভিলি। তারপর আসুন, সকাল থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তাহলে সকাল থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাহলে তুমি দাও সকাল থেকে। বৃষ্টি সকাল থেকে শুরু হয়ে এখনো হচ্ছে। তাহলে এটা কি ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না? অবশ্যই। তাহলে তোমাকে কি দিতে হবে? সাবজেক্ট নাই যেহেতু ইট বসাও। ইট হ্যাজ বিন রেইনিং, RAINING রেইনিং হ্যাভিলি, HEAVILY হ্যাভিলি। কখন থেকে? সকাল থেকে। তাহলে সিন্স মর্নিং দিবা, SINC সিন্স মর্নিং। ঠিক আছে, তাহলে সকাল থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে,
ঠিক আছে, এখানে সকাল থেকে হচ্ছে, সকাল থেকে নিয়ে এখনো চলতেছে, সকাল থেকে শুরু হয়ে এখনো চলতেছে, কোনো কাজ শুরু হয়ে এখনো চলতেছে বলতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট হ্যাজ প্লাস ভি থ্রি, আইএনজি মানে কন্টিনিউয়াস, ঠিক আছে। ইট হ্যাজ বিন রেইনিং হ্যাভিলি সিন্স মর্নিং। তাহলে দেখো ইট হ্যাজ বিন রেইনিং হ্যাভিলি সিন্স মর্নিং। এই জাতীয় স্ট্রাকচার কিন্তু অনেক পাবা, অনেক পাবা, অনেক পাবা। মিলাই নিও। 2 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে, এটা তোমরা একটু ইয়া করো, ঠিক আছে। 2 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে, এইটা তোমরা করো তো ট্রান্সলেশনটা। ভাই মার্কেটিং ক্লাস না করে আপনার পিডিএফ পড়লে হবে? ক্লাস না করে কেন, ক্লাসটা করলে ভালো, পিডিএফ এ তো সবকিছু থাকে না। ভাইয়া মুখে অনেক কথা বলি, হ্যাঁ ভাইয়া স্লাইডে যা আছে ক্লাসে এর চেয়ে 3 গুণ বেশি আছে, ক্লাসে 3 গুণ বেশি আছে। মিলাই নিবা জাস্ট, মুখের কথা থেকে প্রশ্ন চলে আসে, এই কারণে ভাইয়া ভীত থাকি, ঠিক আছে। আজিজুল একটু কষ্ট করে দেখে নিবা ক্লাসগুলো, হ্যাঁ একটু কষ্ট করে। এটা তোমরা বানাও তো, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। তারপর আর কি কেউ আসো? ঈশান দিছো, আরো দাও। এগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে, বানাতে হবে প্রশ্ন, ঠিক আছে। আরো দাও, আজকে তুলনামূলক একটু বেশি। ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। হ্যাঁ আদাব ভাইয়া, ঠিক আছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, হ্যাঁ। তারপরে রাইট, 2 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে, তার মানে 2 ঘন্টা আগে বৃষ্টি শুরু হয়ে এখনো চলছে, তাহলে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে দেখো ভাইয়া এখানে সাবজেক্ট নেই, তাহলে ইট নাও, তাহলে ইটস থার্ড পারসন সিঙ্গুলার নাম, এখানে হ্যাজ নিব, হ্যাজ বিন, বিন বি থেকে আসছে হওয়া, হ্যাঁ। ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টি হচ্ছে কয় ঘন্টা ধরে? 2 ঘন্টা ধরে, তাহলে ফর 2 আওয়ার্স। ঝামেলা শেষ। এখন ফর কখন বসাই, সিন্স কখন বসাই? ভাইয়া একটা শব্দ থাকলে আমরা, পরে যদি একটা শব্দ থাকে তাহলে আমরা সিন্স বসাবো, পরে যদি ভাইয়া 2টা শব্দ থাকে তাহলে আমরা 2 বসাবো, ফর বসাবো। যেমন ফরের পর দেখো 2 আওয়ার্স, 2টা শব্দ, এই কারণে আমরা ফর বসাইছি, ঠিক আছে ভাইয়া, এই কারণে আমরা ফর বসাইছি। আর এখানে দেখো ভাইয়া, এখানে খেয়াল করলে দেখবা সিন্স মর্নিং একটা শব্দ আছে, এই কারণে আমরা সিন্স বসাইছি। ঝামেলা শেষ। তারপর আসো, রাজশাহীতে একটি পুরাতন বাড়ি আছে, তাহলে আছে বা বিদ্যমান বোঝাচ্ছে, বাড়ি আছে। দেয়ার ইজ এ হাউস, THERE, দেয়ার ইজ আ হাউস, HOUS, হাউস বা হোম, একটা বাড়ি রয়েছে। কেমন বাড়ি? ওল্ড হাউস, পুরাতন বাড়ি, তাহলে ওল্ড হাউস লেখো। দেয়ার ইজ আ ওল্ড হাউস, ঠিক আছে। তাহলে আমরা দিলাম দেয়ার ইজ এ ওল্ড হাউস, একটা পুরাতন বাড়ি, রাজশাহী এখানে না, ইন রাজশাহী, ঠিক আছে। ঝামেলা শেষ। তাহলে তারপরে চলো হাইলাইটার ইউজ করি, আমরা অনেকদিন ইউজ করি না, এটা ইউজ করা উচিত। দেখো ভাইয়া, কেউ দেখতে কারোর মতো টেক আফটার বসে। মনে করো সে তার মায়ের মতো, সে তার দাদার মতো, সে তার দাদির মতো, এরকম বুঝাইতে তুমি লুক লাইক দিবা। আমি জানি তুমি অবশ্যই লুক লাইক দিবা, কিন্তু টিচাররা এটা গ্রহণ করবে না, এটা টিচাররা গ্রহণ করবে না। ঢাকা ইউনিভার্সিটির টিচাররা একটু স্মার্ট হয়, এখানে তোমাকে ফ্রেজাল ভার্বের ইউজটা চাইবে, ঠিক আছে ভাইয়া। তোমাকে টেক আফটার এক্ষেত্রে দিলে হবে না, তোমাকে দিতে হবে ভাইয়া লুক লাইক দিলে হবে না, তোমাকে দিতে হবে কি টেক আফটার। তাহলে আমরা বললাম কি দেখতে কারোর মতো বুঝাতে লুক লাইক আমরা দেব না, লুক লাইক আমরা দেব না, আমরা দেব কি টেক আফটার, টেক আফটার, ঠিক আছে। আমরা কি দিব টেক আফটার দেব। আসলে আমরা একটু দেখার ট্রাই করি। ছেলেটি দেখতে তার বাবার মতো, তাহলে কি দিবা তুমি? ছেলেটি, ছেলে বলছে তাহলে দা চাইল্ড, ছেলে বলে কি দা চাইল্ড, দা CHILD, চাইল্ড। দেখতে তার বাবার মতো, তাহলে তুমি দাও টেক আফটার, টেক আফটার তার বাবার মতো, তাহলে হিজ ফাদার, হিজ কেন দিচ্ছে হার না দিয়ে, ব্যাড চাইল্ড, চাইল্ড দা তো শিশুও বোঝায়, এও বোঝায়। তুমি হিজ দিতে পারবা বা ইটস দিতে পারবা, হিজ ফাদার, FATHER, ফাদার, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, এইটা দিতে পারবা, হিজ দিও তুমি, ঠিক আছে ভাইয়া। আসো,
সে দেখতে তার ভাইয়ের মতো, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতেই পারি অনায়াসে হি টেক্স আফটার। টেক্স কেন? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ভার্বের সাথে আসবে ইয়েস। টেক্স আফটার হিজ ব্রাদার্স, BROTHERS ব্রাদার্স। হ্যাঁ, তারপরে আসো, তারপর কি বলছে দেখেন, কাউকে কিছু খাওয়ানো অর্থে ফিড বসে। হ্যাঁ, কাউকে কিছু খাওয়ানো অর্থে ফিড বসে। কাউকে কিছু খাওয়ানো অর্থে দ্য বয় টেক আফটার হিজ ফাদার, রাইট। দ্য she take after his sister, right. The boy take his father, take after his father, right. My brother take after my grandfather, হ্যাঁ হ্যাঁ হয়েছে ভাইয়া। তারপরে this is a clean city in Bangladesh, হ্যাঁ there this is a না this is the হয়, এটা হচ্ছে একটা ক্লিন সিটি ইন বাংলাদেশ। আর তুমি বলতে পারো there is a clean city, একটা ক্লিন সিটি আছে বাংলাদেশে, এই অর্থে এটা। হ্যাঁ, there is a clean city, বাংলাদেশে একটা ক্লিন সিটি রয়েছে, এটা হয়। তারপর তুমি বলছো দিস ইজ এ ক্লিন সিটি ইন বাংলাদেশ, এটা হলো বাংলাদেশে একটা পরিষ্কার শহর, এটা এ অর্থে হবে। হি টেকস আফটার হিজ ব্রাদার, হ্যাঁ শি টেকস আফটার মাই সিস্টার, রাইট। নতুন নতুন, রাইট নতুন। কাউকে কিছু খাওয়ানোর থেকে বসে ফিড বসে, ভাইয়া খাবো, আই ইট, আমি খাই। কিন্তু স্যাররা তোমাকে ফিড দিয়ে দিবে, খাওয়ানো অর্থে দিয়ে দিবে, ঠিক আছে, কেয়ারফুল থাকতে হবে। আমি গরুকে ঘাস খাওয়াই, তাহলে তুমি দাও আই eat grass to cow, হবে না? তোমাকে এখানে কি দিতে হবে? তোমাকে এখানে দিতে হবে আই ফিড। আই খাওয়ানো তো কি ফিড, খাওয়াই। আই ফিড দ্য কাউ, দ্য COW গ্রাস, GRASS গ্রাস, ঠিক আছে ভাইয়া। আই ফিড দ্য কাউ, আমি গরুটিকে খাওয়াই ঘাস, ঠিক আছে, বা গরুকে ঘাস খাওয়াই, আই ফিড কাউস গ্রাস, যে কোনো একটা দাও, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এখন সমস্যা হচ্ছে এক জায়গায়, আমি গাভীকে ঘাস খাওয়াই, এই অর্থে কি দিবা? এই অর্থে কি দিবা বলো তো? আমি গাভীকে ঘাস খাওয়াই, এই অর্থে তুমি কি দিবা? এই অর্থে তুমি কি দিবা? আমি তো এখানে বললাম মাই ব্রাদার থার্ড পারসন, হ্যাঁ থার্ড পারসন, আমি গাভীকে ঘাস খাওয়াই, এই অর্থে তুমি কি দিবা? সবাই উত্তর করো, সবাই উত্তর করো, ঠিক আছে ভাইয়া। আমি গাভীকে ঘাস খাওয়াই, এই অর্থে তুমি কি দিবা? স্যারেরা ম্যাডামেরা দেখতে চাই আপনাদেরকে, স্যারেরা ম্যাডামেরা আপনাদেরকে দেখতে চাই, আপনাদের আমি সঠিক উত্তর এখনো পাই নাই, ঠিক আছে, সঠিক উত্তর আমি এখনো পাই নাই। আপনারা মিস্টেক করবেন আমি জানি। আই ফিড দ্য কাউস গ্রাস, কারোটাই হয় নাই। আমি গরুকে ঘাস খাওয়াই, তোমরা কি এরকম দেখছো? কাউ CAW দেখছো তোমরা? দেখো না হয়তো, তাই না? দেখে নাও, গাভীকে ঘাস খাওয়াই বললে CAW দিবা, তোমরা কি দিবা? CAW দিবা, কি দিবা? সি ভাইয়া টেক্স হবে না? হ্যাঁ টেক্স হবে তো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে টেক্স হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে টেক্স হবে, ঠিক আছে ভাইয়া, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে টেক্স হবে, ঠিক আছে। একটা মিনিট, জাস্ট 1 মিনিট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা 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 আচ্ছা, কাউ ক্যাও, হ্যাঁ এটা না দিলেও হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। গরু বলুক গাভী বলুক, দুইটার ক্ষেত্রে কাউ ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর আল্লাহ মিনিং বের করার দরকার নাই, হ্যাঁ এটা দিলেই হবে, ঠিক আছে। COW এটা দিও, হ্যাঁ এটা দিলেও হবে, ওইটা দেওয়া লাগবে না, ঠিক আছে, ওইটা দেওয়া লাগবে না, ওইটা হচ্ছে ইনফরমাল, ঠিক আছে ভাইয়া। CA দেওয়া লাগবে না, ওই দিও, ঠিক আছে, ওইটা ইনফরমাল,
ওইটা দেওয়ার দরকার নাই, ফর্মাল হচ্ছে এটা, গরুর ক্ষেত্রে দিবা, গাধার ক্ষেত্রে দিবা, গাভীর ক্ষেত্রে দিবা, ঠিক আছে। আসো তারপরে দেখি আমরা, আমি আমার বইকে খাবার খাই, আরে ভাইকে, ভাইকে এত বড় মিস্টেক করছি আমি। তাহলে আমি খাবার খাওয়াই, তাহলে আই ফিড, কি দিবা, আই ফিড, আমি খাওয়াই কাকে, আমার ভাইকে, আই ফিড মাই ব্রাদার্স, মাই BROTHERS, ব্রাদার্স কি খাওয়াই, খাবার, আই ফিড মাই ব্রাদার্স ফিড ফুড। মাথা মুথা গেছে পুরো, হ্যাঁ হঠাৎ মাথায় সমস্যা কেন, ফুড, ঠিক আছে। তাহলে ও বউকে হবে, আরে রে ভাইকে দিয়ে রাখছে, আই ফিড মাই ওয়াইফ ফুড, এত সুন্দর শব্দ থাকতে আমি ভাইয়ের নাম বললাম। যাই হোক, রায়হান তার স্ত্রীকে ভাত খাওয়ায়, তাহলে রায়হান, ইন্নালিল্লাহ, এই কাজটা ঘটে কেন যায় না, তাহলে রায়হান দাও, RAIHN, রায়হান খাওয়াই, ফিড কি ভাইয়া, হিজ ওয়াইফ, কবে যে খাওয়াবো আল্লাহ জানে, কপালে নাই মনে হয়, হ্যাঁ এর আগে মারা যেতে পারি, বলাও যায় না। রায়হান ফিড হিজ ওয়াইফ, রায়হান তার স্ত্রীকে খাওয়ায়, কি খাওয়ায় ভাই, তাহলে রাইস, ঠিক আছে, রাইস মানে চালও হয় ভাতও হয়, ঠিক আছে। তারপর আসো, রায়হান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ভালোর সাথে একটা অ্যাড্রেস হবে, এই জিনিসগুলো খেয়াল রাখিও, ঠিক আছে। দক্ষ বোঝাতে গুড অ্যাট আর অদক্ষ বোঝাতে ব্যাড অ্যাট ব্যবহৃত হয়, দক্ষ বোঝাতে গুড অ্যাট আর অদক্ষ বোঝাতে ব্যাড অ্যাট ব্যবহৃত হয়, দক্ষ বোঝাতে গুড অ্যাট আর অদক্ষ বোঝাতে ব্যাড অ্যাট ব্যবহৃত হয়, দক্ষ বোঝাতে গুড অ্যাট আর অদক্ষ বোঝাতে ব্যাড অ্যাট ব্যবহৃত হয়, ঠিক আছে। প্রেমে পড়লে মাথা একটু খারাপ হয় ভাইয়া, ব্যাপার না, না কারো প্রেমে পড়ি নাই, আমি খুবই স্ট্রিক্ট এসব বিষয়ে, ঠিক আছে। দক্ষ বোঝাতে গুড অ্যাট আর অদক্ষ বোঝাতে ব্যাড অ্যাট বসে, ঠিক আছে। রায়হান অঙ্কে খুব পাকা, দক্ষ, ভালো, তিন জাতীয় অর্থ থাকলে আমরা গুড অ্যাট দেব, হ্যাঁ যেটাই থাকুক না কেন, পাকা, দক্ষ, ভালো, পাকা, দক্ষ, ভালো। রায়হান ফিডস হিজ ওয়াইফ রাইস, ফিডস হবে, হ্যাঁ ঠিক আছে। তাই কলম পড়ে গেছে, কলম পড়ে গেছে, আজকাল বউ আছে, ভাবি তুমি কই, ভাবি কি তোমরা দেখবা না, আমি দেখবো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না, না হ্যাঁ এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে রায়হান অঙ্কে খুব কাঁচা, তাহলে বর্তমানে কাঁচা, তাহলে রায়হান, রায়হান, তুমি বলো একটা ভালো লাগে না ভালো, যেহেতু রায়হান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইজ দাও, রায়হান ইজ গুড অ্যাট কোন বিষয়, ম্যাথে, তাহলে ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স, ঠিক আছে। রায়হান অঙ্কে খুব ভালো, পাকা, দক্ষ, দাও তুমি, রায়হান ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। তারপরে আসো, যদি বলে রায়হান অঙ্কে খুব কাঁচা ছিল, তখন কি দেবা, একটু তোমাকে ঘুরিয়ে দিবা, রায়হান ছিল বলছে, তাহলে ওয়াজ গুড অ্যাট, গুড অ্যাট, রায়হান অঙ্কে খুবই দক্ষ ছিল, ভালো ছিল, পাকা ছিল, এই কথা থাকতে পারে। রায়হান ওয়াজ গুড অ্যাট, অনেকে ভাইয়া ইজ দিয়ে দিবে, কিন্তু ছিল অতীত বোঝাচ্ছে এই কথাটা দিবে না, ঠিক আছে। আমি তোমাদেরকে এই কারণে দেখাই দিচ্ছি, গুড অ্যাট ম্যাথমেটিক্স, এই ম্যাথমেটিক্স দিয়ে দাও, ঝামেলা শেষ। তারপর আসো, রায়হান অঙ্কে খুবই খারাপ, অদক্ষ, কাঁচা, তিনটা শব্দ থাকতে পারে, পরীক্ষায় আসছে, বিশেষ পরীক্ষা পর্যন্ত আসছে প্রশ্ন, ঠিক আছে। রায়হান ভাই সুফিয়ান ভাইয়ের মতো হয়ে যাচ্ছে, সুফিয়ান ভাইয়ের থেকে বেশি হচ্ছে, কম না। রায়হান ইট রাইস হিজ ওয়াইফ, রায়হান ইট রাইস, রায়হান ভাত খায়, হিজ ওয়াইফ সেন্টেন্স হয় নাই, ফিড হবে, হ্যাঁ। আই এম ব্যাড অ্যাট ফিজিক্স, ঠিক তো, রায়হান ওয়াজ গুড অ্যাট ম্যাথ, হ্যাঁ ওয়াজ হবে, ওয়াজ হবে, ওয়াজ হবে। তাহলে এখানে দেখো রায়হান অঙ্কে খুব কাঁচা, রায়হান ইজ ব্যাড অ্যাট, খারাপ, পাকা, ওরকম, ব্যাড, হ্যাঁ ব্যাড লেখছি কেন, ব্যাড হবে, কি হবে, ব্যাড হবে। এগুলা ভাই অনেক মজা করে শিখছিলাম বুঝছো, এখন তোমাদেরকে শেখাচ্ছি, ভালোই লাগতেছে। রায়হান ইজ ব্যাড অ্যাট মানে অদক্ষ, খারাপ, কাঁচা, কোথায়, ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স, এই কথাটা সত্য, আসলে আনফরচুনেটলি এই কথাটা সত্য, বিজনেস ম্যাথে ফেলও করতে পারি, বলা যায় না, 2 নাম্বারের জন্য ফেল করব, আমার জানা, স্যার দয়া করে পাস করতে পারবো, না হলে পারবো না। রায়হান ওয়াজ ব্যাড অ্যাট ম্যাথমেটিক্স, MATIC ম্যাথে, MATICS ম্যাথমেটিক্স। তারপর আসো, রায়হান ইজ ব্যাড অ্যাট
ব্যথা হয়েছে। অঙ্ক খুব কাঁচা নরমালি, হ্যাঁ প্রেজেন্টেও দেয়। আর যদি বলে কাঁচা ছিল তাহলে তোমরা ওয়াজ দিবা। আমি বুঝাইতে পারছি আশা করি। EMGLES কে তো সুফিয়ান ভাই বা রায়হান ভাই, বারে বা। তারপর আসো কি বলছে দেখি ভাইয়া। রায়হান ইংরেজিতে খুবই পটু ছিল। পটু ছিল মানে কি, দক্ষ ছিল। রায়হান ইংরেজিতে খুবই দক্ষ ছিল। তাহলে আমরা দেখি ছিল মানে প্রেজেন্ট আছে না পাস্টে, তাহলে রায়হান ওয়াজ, রায়হান ছিল খুব পটু, গুড অ্যাট ইংলিশ। ঠিক আছে, রায়হান ওয়াজ গুড অ্যাট ইংলিশ। তারপরে দেখি আমরা বরং বোঝাতে হ্যাড বেটার ব্যবহৃত হয়। উড রাদার কখন ব্যবহৃত হয়, দেন থাকলে, এটার থেকে এটা ভালো, সেটার থেকে ওইটা ভালো, এরকম বোঝাইতে। ঠিক আছে, আমরা করছি না হলে করব। ঠিক আছে, 18 নম্বর পেজ আছে, দেখি উড রাদার আসছে কিনা। উড রাদারটা এখানে নাই, তার মানে করছি এর আগে। ঠিক আছে, তার মানে করছি এর আগের লেকচারে। তাহলে বরং তোমার চলে যাওয়া উচিত, বরং না থাকাই ভালো, এই জাতীয় কথাবার্তা বলি না আমরা, তখন আমরা হ্যাড বেটার ব্যবহার করবো। কি ব্যবহার করব, হ্যাড বেটার ব্যবহার করব। ঠিক আছে, হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ আসি ভাই, আসেন ভাই আসেন। ঠিক আছে ভাই। তাহলে খুব খারাপ, তাহলে সো ব্যাড দিলে হবে না, সো ব্যাড দিও না। ঠিক আছে, গুড অ্যাট ব্যাড অ্যাট দিতে হবে তোমাকে। হ্যাঁ, দক্ষ অদক্ষ ভালো খারাপ এগুলোর ক্ষেত্রে গুড অ্যাট ব্যাড দিও। ঠিক আছে, এমনি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটাই চাইবে তোমার কাছে এই ক্ষেত্রে। এখানে দক্ষ অদক্ষ বোঝায়। ঠিক আছে, আর সো ব্যাড কখন দিবা, মানুষ তার গুণাবলীতে খারাপ হতে সো ব্যাড দিবা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাইয়া। রায়হান তো দেখি কিছু পারে না, ছি মানে কি, বুঝে নাই। হ্যাড বেটার বড় মাত্রা বসে। তাহলে আমরা দেখি একটু, তুমি বরং ব্যাংক থেকে ঋণ নাও, তুমি বরং ব্যাংক থেকে ঋণ নাও। তাহলে ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার টেক, নাও মানে কি টেক, ঋণ ইংলিশ কি ও, আর ঋণ নেওয়াতে ও। হ্যাঁ, ইউ হ্যাড বেটার টেক ওইং দাও তুমি, বা ও দাও শুধু টেক না দিয়ে, ফ্রম ব্যাংক, ফ্রম ব্যাংক এটা দিতে পারবা তুমি। এছাড়া লোনও দিতে পারবা, টেক এ লোন ফ্রম ব্যাংক, কঠিন না করে লোনে দাও। ঠিক আছে, এই শব্দটা কঠিন মনে থাকবে না তোমাদের, লোনে দাও। ইউ হ্যাড বেটার টেক এ লোন ফ্রম ব্যাংক, তুমি বরং ব্যাংক থেকে লোন নাও। তারপর আসো কি বলছে আমরা একটু দেখার ট্রাই করি। তুমি বরং বাড়ি চলে যাও, তাহলে ইউ বরং মানে কি হ্যাড বেটার দাও, হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার যাও মানে কি গো, কোথায় চলে যাবে, বাড়িতে, টু হোম। কোনো ঝামেলা আছে, কোনো ঝামেলা নাই। ঠিক আছে, ইউ হ্যাড বেটার গো টু হোম। তারপর আসো কি বলছে আমরা দেখি, তুমি বরং ঘুমাও, ইউ পাবা, পাবা পরীক্ষা পাবা, ইউ হ্যাড বেটার। ভাইয়া কি করতেছেন এগুলো, সহজ 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 মনে হইতেছে কিন্তু পরীক্ষা আসবে। ঠিক আছে, ইউ হ্যাড বেটার কি করো, ঘুমাও মানে কি স্লিপ। এই হ্যাড বেটার উদ্রাদার এগুলো ভালোভাবে এসম বসে, কারণ কি এগুলো মডাল। তারপরে দেখো কোনো কিছু কেন বিখ্যাত, এই অর্থে, এই অর্থে কি বসে, কোনো কিছু কেন বিখ্যাত, কোনো কিছু কেন বিখ্যাত, এই অর্থে বসে হোয়াট ইজ ডট 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 ফেমাস ফর, হোয়াট ইজ ডট 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 ফেমাস ফর, কোনো কিছু কেন বিখ্যাত, কি জন্য বিখ্যাত, এই অর্থে কি বসে হোয়াট ইজ ডট 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 ফেমাস ফর, হোয়াট ইজ ডট 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 ফেমাস ফর। অনেক আছে যা বিতে এক্সাম দিচ্ছে তাদের জন্য এটা দরকার, তোরা না হয় বিলিয়ন সব পারিস, অন্যরা এত বিলিয়ন, তোদের কোশ্চেন আছে যেগুলো সলভ করার জন্য আসছে এত রাতে। হ্যাঁ, আর তোদের এই লেম লেম কমেন্টস এর জন্য, রাইট রাইট রাইট, তোমরা উত্তর করার ট্রাই করবা, হ্যাঁ জাস্ট উত্তর করার ট্রাই করবা। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ ডট 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 ফেমাস ফর। আসো একটু দেখি ঢাকা কি জন্য বিখ্যাত, তাহলে ঢাকা
তাহলে দাও তুমি প্রথমে স্ট্রাকচার অনুযায়ী হোয়াট ইজ ডট 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 ফেমাস ফর ড্যাশ কিসের জন্য বিখ্যাত, তার মানে ঢাকা কিসের জন্য বিখ্যাত বলছে, তুমি মাঝখানে ঢাকা বসাও। চট্টগ্রাম কি জন্য বিখ্যাত ভাইয়া, আমি বলবো না, তুমি বলো এখন। চিটাগং বসাই দাও, CHITTAGONG, চিটাগং কি জন্য বিখ্যাত ভাইয়া। রাজশাহী কিসের জন্য বিখ্যাত, কাটো আর রাজশাহী বসাও, ঝামেলা শেষ। আরে জি এসেছে এটা রাজশাহী। এখন তোমরা বলো ঢাকা ইউনিভার্সিটি কি জন্য বিখ্যাত, এটা তোমরা বানাও। ঢাকা বিশ্ববিদ্যালয় কি জন্য বিখ্যাত, এটা তোমরা বলো। আই রিড ইংলিশ ভেরি হার্ডলি বাট নট ক্যান এনিথিং। ওরে বাবা, তুমি কম পড়বা কেন বলো তো, কম পড়বা কেন ইংলিশ? ডোন্ট ক্রাই ডাউন ইউর এনিমি। ওরে বাবা ভাই, এগুলো পারি না কিছু। কেউ মার্কেটিং ক্লাস শুরু হলে মেনশন দিস, ওকে মেনশন দিয়ে দিও রে কেউ। হোয়াট ইজ ঢাকা ইউনিভার্সিটি ফেমাস ফর, ভাইয়া কোশ্চেন বোধক দেও নাই, শাহান আহমেদ কোশ্চেন মার্ক দেওয়া লাগবে। হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, না ঢাকা ইউনিভার্সিটি কেন বলছে, হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, না ঢাকা ইউনিভার্সিটি বলছে আমি। ঢাকা ইউনিভার্সিটি ইজ ফেমাস ফর শাহবাগী। অ্যান্সার দিতে বলি নাই, বানাইতে বলছি আমি। হোয়াট ইজ ব্রাহ্মণবাড়িয়া ফেমাস ফর, হইছে। হোয়াট ইজ ঢাকা ইউনিভার্সিটি ফেমাস ফর, হইছে। ভাইয়া টেক্সট আফটার এর জায়গায় রিজনেবল দিলে কোনো সমস্যা হবে, কোনো সমস্যা হবে না, কিন্তু স্যাররা ফ্রেজাল ভাবটা চায় আর কি, দেখতে কেমন হতে, ঠিক আছে। স্যারদের একটা মাইন্ডের ব্যাপার আসে, হ্যাঁ। তো তোমার প্রতি পজিটিভ থাকবে আর কি, স্যার তোমাকে হাফ নাম্বারও দিতে পারে রিজনেবল দিলে, আর টেক আফটার দিলে পুরো নাম্বার দিবে, কারণ তুমি হাই লেভেলের লেখা লেখছো। হোয়াট ইজ টিইউ ফেমাস ফর, জুনায়েদ কাদের এরকম শর্টকাট চলবে না, আর এরপরে তোমাকে কোশ্চেন মার্ক দিতে হবে, হ্যাঁ। কমেন্টে লেখানোর উদ্দেশ্য এটাই, কেউ এরকম করলে ধরিয়ে দেওয়া। কেন অর্থে ওয়াই হলো না কেন ভাইয়া, এই তো ঢাকা কেন বিখ্যাত, এটার মানে হচ্ছে এখানে ঢাকা আসলে কি জন্য বিখ্যাত, ঠিক আছে। এই কারণে আমরা ওয়াই দিই নাই। হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, ঢাকা কি জন্য, হোয়াট আর ফর, হোয়াট মানে কি, ফর মানে জন্য, ঠিক আছে। হোয়াই ইজ ঢাকা ফেমাস, এটা দিলেও তো হইতো ভাইয়া, কিন্তু না, হইতো না কেন, ফেমাসের পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর বসে, ঠিক আছে। ফেমাসের পরে অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা ফর, নট অনলি কুয়েলিং বাট অলসো, ওরে চাইছি একটা সৌদি আরবিয়া ফেমাস ফর, ডান 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 ডান, ফেমাস চুরি চামড়ির জন্য বলছে ঢাকা, বলছে ঢাকা, এরা বলছে ঢাকা ইউনিভার্সিটি, না ঢাকা ইউনিভার্সিটির কথা বলছে। আসো ঝামেলা শেষ। রাজশাহী কি জন্য, হোয়াট ইজ রাজশাহী ফেমাস ফর, তারপরে কোন কিছুর অবস্থা প্রকাশক অর্থে কিছু একটা বসে, আমরা দেখবো এখন। ফুলটির ফুটি ফুটি অবস্থা বা ফুলটি ফোটা ফোটা অবস্থা, তাহলে এটা কি ব্লোম উইথ না কি জানি একটা বসে, ঠিক আছে। অ্যাবাউট টু ব্লোম বসে, ঠিক আছে, ঠিক আছে ভাই, অ্যাবাউট টু বসে এখানে দিয়ে নে আমি। কোন কিছুর অবস্থা প্রকাশ করতে অ্যাবাউট টু বসে, ঠিক আছে। কি বসে, অ্যাবাউট টু বসে, কোন কিছুর অবস্থা প্রকাশে অ্যাবাউট টু বসে, এটা হচ্ছে হচ্ছে, ঠিক আছে। আসলে আমরা একটু পড়ি। ফুলটির ফোটা ফোটা অবস্থা মানে ফুটবে ফুটবে এমন ভাব, তাহলে দ্য ফ্লাওয়ার, দ্য FLOWER ফ্লাওয়ার ইজ, ফুলটির অবস্থা বলতে কি অ্যাবাউট টু, অ্যাবাউট টু, আর ফুলটির ফোটা ফোটা অবস্থা মানে ফুটবে ফুটবে ভাব, এই অর্থ ভাইয়া ব্লুম, ব্লুম না মানে কি আছে ব্লুম বসে, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। তাহলে কোনো কিছু হবে হবে এমন অবস্থা বোঝাতে, কোনো ঘটনা ঘটবে ঘটবে এমন বোঝাতে অ্যাবাউট টু বসে, ঠিক আছে। আসো, তাহলে লোকটির মরা মরা অবস্থা, মরা মরা অবস্থা, তাহলে দ্য ম্যান, দ্য ম্যান অ্যাবাউট টু, অ্যাবাউট টু মরা মরা অবস্থা কি, মরে যাওয়ার ইংলিশ কি ডাই, তাহলে ডাই, ঠিক আছে। তাহলে দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই, ঠিক আছে। তারপর আসুন, খাবারের মূল্য বাড়া বাড়া অবস্থা, তাহলে খাবারের মূল্য এটা হচ্ছে সাবজেক্ট আমার, তাহলে দ্য প্রাইস অফ ফুড, দ্য
PRIC, price of food. The price of food is about to বাড়া বাড়া বাড়ার ইংলিশ কি রাইস, রাইস। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। তারপরে আসো ভাইয়া কি বলছে আমরা একটু দেখার ট্রাই করি। পারবা না? পারবা। দ্য ফ্লাওয়ার ইজ অ্যাবাউট টু ব্লুম, দ্য ফ্লাওয়ার ইজ। ক্লাস না 11টায় ছিল, আমি ইয়ার ক্লাসটা আগে ছেড়ে দিয়েছিলাম তো এই কারণে 10:30টা। আমি একটা নোটিশ দিছি, ঠান্ডায় হাত বের করতে ইচ্ছা করে না স্যার, এর জন্য লিখছেন। আহা, জনহিত কাদের লিখতে হবে, না হলে কেমনে কি সজিয়া রাখেন তাহলে। আহা, বিশ্বাস করো কত কষ্ট করছি ঢাবিতে চান্স পাওয়ার জন্য, পাই নাই। হ্যাঁ, ঢাবিতে চান্স পাইলে হয়তো বা আরো গলা উঁচু করে কথা বলতে পারতাম, ঠিক আছে। এখন অনেক ক্ষেত্রে গলা উঁচু করে কথা বলতে পারি না, তারপরে যতটুকু পারি আল্লাহ শুকরিয়া, ঠিক আছে। যাবিতেও পারা যায়, কিন্তু ঢাকার একটু বাইরে পড়ে গেছে তো এই কারণে অনেক সময় অনেক কিছু বলতে পারি না, কদাচিৎ বোঝাতে বা খুবই কম বোঝাতে হার্ডলি ব্যবহার হয়, সবাই তো জানোই। তাহলে হার্ডলি ব্যবহার করবা। আমার ভাই কদাচিৎ বাড়িতে থাকে, তাহলে বাড়িতে থাকা মানে স্টে অ্যাট হোম, ঠিক আছে। তাহলে আমার ভাই, মাই ব্রাদার্স, BROTHERS, ভাই কয়জন? আমার ভাই, ব্রাদার, মাই ব্রাদার। বাড়িতে থাকা মানে স্টে, তাহলে আমরা আগে দিই অ্যাডভার্বটা হার্ডলি স্টে। মাই ব্রাদার হার্ডলি স্টে অ্যাট হোম। আমার ভাই বাসায় থাকে কখন? একদম কম, কদাচিৎ, ঠিক আছে ভাইয়া। মাই ব্রাদার হার্ডলি স্টেজ, মাই ব্রাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এসবিএস হয়, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল করে, আমার এই ভুলগুলো বেশি হয়, ঠিক আছে। তোমরা ভুলগুলো করিও না, সাদা কেটে দেবে কিন্তু। রহিম কদাচিৎ খেলতে যায়, তাহলে রহিম, রাহিম, আর কেউ আর ও দিও না, হ্যাঁ। রহিম হার্ডলি গো, রহিম কদাচিৎ যায় কি করতে? খেলতে, খেলতে, ঘুমাতে, যেতে। এই অর্থে কি বসে? টু প্লাস ভাবে বেসন, তাহলে টু প্লে, খেলতে, ঠিক আছে। রহিম হার্ডলি গো টু প্লে, রহিম কদাচিৎ খেলতে যায়। তারপর আসবে সে সত্য কথা বলেই না, তার মানে সে সত্য কথা বলে নাই বললেই চলে, তাহলে একবারে কম বলে। তাহলে তুমি লেখো হি, সে দিই এখানে, সে সে কথা বলা, স্পিক, হার্ডলি স্পিক, HARDLY, হার্ডলি স্পিক হবে না, স্পিক হবে, স্পিক্স হবে। সে হার্ডলি স্পিক্স, সে সত্য কথা, স্পিক্স দ্য ট্রুথ, সত্য কথা বলাতে স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ। আমি পড়েছিলাম, মনে আছে? সত্য কথা বলাতে স্পিক দ্য ট্রুথ, মিথ্যা বলাতে টেল এ লাই, স্পিক দ্য ট্রুথ। কানেকশনে পড়েছিলাম, মনে আছে? তাহলে কি ভাইয়া, শি স্পিক্স বা টেলস দ্য ট্রুথ, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। স্পিক্স ট্রুথ, টেলস দ্য ট্রুথ, ঠিক আছে। তারপর আসো প্রয়োজন অর্থে নিড বসে, সবাই জানো, ঠিক আছে। প্রয়োজন অর্থে নিড বসে, নিডের ব্যবহার আমি দেখাইছি তোমাদেরকে, মনে আছে? নিড 1 নম্বরে মডাল ভার্ব হিসেবে ব্যবহার হয়, 2 নম্বরে মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়, ঠিক আছে। এই মডাল ভার্ব হিসেবে ব্যবহার হইতে গেলে একটাই কাজ, নট বসাতে হবে। মেন ভার্ব হিসেবে ব্যবহার করতে গেলে অ্যাফার্মেটিভ হতে হবে, ঠিক আছে। কি হতে হবে? অ্যাফার্মেটিভ হবে। এখন অ্যাফার্মেটিভ হলে অ্যাফার্মেটিভ হতে হবে, ঠিক আছে। এই দুইটা কথা মনে আছে না? মনে আছে, মনে থাকলে চলো। তোমার মেডিসিন খাওয়া প্রয়োজন, তাহলে তোমার প্রয়োজন মেডিসিন খাওয়া, ইউ নিড, ইউ নিড, তোমার প্রয়োজন খাওয়া বা গ্রহণ করা। নিডের পরে আরো বেশম বসে, নিড যেহেতু কি, নিড যেহেতু মডাল ভার্ব, কিন্তু না, এখানে মেন ভার্ব। ইউ নিড টু টেক মেডিসিন, টু টেক মেডিসিন, MEDICIN, মেডিসিন। অনেকে জানি, আমার সাথে একমত হবে না, কিন্তু একমত না হয়ে লাভ নাই। নট থাকলে ভার্বের বেস সময় তো, কিন্তু ভাইয়া এখানে মেইন ভার্ব, ঠিক আছে। এখানে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকতো আমরা এস বাই এস দিতাম, ঠিক আছে। ইউ নিড টু টেক মেডিসিন নাও, তোমরা এখন মেডিসিন নেওয়া প্রয়োজন, এই কথা বলে নাই, কারণ নাও দিও না,
তোমার মেডিসিন খাওয়া প্রয়োজন বা মেডিসিন ইউ নিড টু ইট মেডিসিন, এই কথাও তুমি দিতে পারবা। এটা বুঝছো কিনা বলো? দ্য ইংলিশ টিচার হার্ডলি সেজ অ্যাট দ্য প্রিন্সিপালস রুম। এটা হয়েছে ভাইয়া খুবই কম বলে এট দ্য প্রিন্সিপালস রুম। হয়েছে, হবে না কেন? এত সত্য কথা বলে কেন? ইউ নিড টু টেক মেডিসিন, রাইট? ইউ নিড টু টেক মেডিসিন, ইউ নিড টু টেক মেডিসিন। এটা বুঝছো কিনা বলো? ভাইয়া এখানে নাও কেন হয়েছে? নাও হবে না, হবে না, হবে না, হবে না, নাওটা হবে না, ঠিক আছে? অনেক সময় অনেক কিছু মাথায় থাকে না তো দেখার সময়। হি অলওয়েজ টেলস, হি অলওয়েজ টেলস হবে টেলস এ লাই নাকি টেল এ লাই? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। গরু ভাইয়া একটু বেরোবে নাকি একটু কষ্ট করে? কেন ভাইয়া? গরু গরু যেটা গেটের পাশে। আমি তো ক্লাসে ভাই, গেট খোলা না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে দাদা, আপনি আসেন, গেট খোলা আছে। ঠিক আছে। ঠিক আছে ভাই। তাহলে প্রবাদ টাইপের যে ট্রান্সলেশন হবে ওগুলা সাজেশন দেন ভাইয়া। হ্যাঁ, ওগুলা দিয়ে দেবো আমি, টেনশন নিও না ভাই। আছে না ভাইয়া, দেবো ওগুলা ডিরেক্ট মুখস্থ। হ্যাঁ, দেখে গেলে হবে, বেশিরভাগ পারবা দেখবা, ঠিক আছে? তাহলে ইউ নিড টু টেক মেডিসিন, এখানে এই জিনিসটা বুঝছো কিনা ভাইকে বলো? এই জিনিসটা বুঝছো কিনা? মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ভাইয়া কেন নিডের পরে ভার্বের বেস ফর্ম দিলে হইতো না, এই কথা আপনি বলেন, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, তাহলে নিডের ব্যবহার আমি তোমাদেরকে শিখাইছি। কখন শিখাইছি? মোডাল ভার্বের ব্যবহারের ক্ষেত্রে আমরা শিখছি। তাহলে মোডাল ভার্বের ক্ষেত্রে আমি কি বলছি? নিড মোডালও হতে পারে, মেন ভার্বও হতে পারে। মোডাল ভার্ব হলে অবশ্যই নট থাকবে, নটের পরে ভার্বের বেস ফর্ম হয়, তার মানে ধরে নিতে হবে কি নট থাকলে মোডাল ভার্ব। 2 নাম্বার কথা হচ্ছে মেন ভার্ব হিসেবে থাকতে পারে। মেন ভার্ব হিসেবে থাকলে ব্যক্তিবাচক হিসেবে থাকবে বা বস্তুবাচক হিসেবে থাকবে। ব্যক্তিবাচক হিসেবে থাকলে নিডের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। বস্তুবাচক হিসেবে থাকলে নিডের পরে আরো একটা ভার্ব হয়, ওইটার সাথে আইএনজি, অথবা টু বি প্লাস বি থ্রি হয়। পড়াইছি। তাহলে এই কারণে আমি নিডের পরে ভাইয়া ভার্বের বেস ফর্ম নিতে পারি নাই। কেউ যদি নিডের পরে ইউ নিড টেক মেডিসিন বা ইউ নিড ইট মেডিসিন এভাবে নাও, স্যাররা ভুল দেবে কিন্তু, ঠিক আছে? বি কেয়ারফুল। আমি কিন্তু বারবার সতর্ক করতেছি তোমাদেরকে। নিড ব্যক্তিবাচক, হ্যাঁ এখানে ব্যক্তিবাচক। এই অলওয়েজ টেলস হবে নাকি টেল হবে? তুমি প্রশ্ন করছো, তুমি বলো। অলওয়েজ, অলওয়েজ থাকলে কি হয়? অলওয়েজ থাকলে, এভরিডে থাকলে, ডেইলি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে কি হবে? এস বাই এস হবে। তাহলে কি হবে? টেলস হবে, ঠিক আছে? হি অলওয়েজ টেলস এ লাই, মিথ্যা কথা বলা হতে টেলস এ লাই, আর সত্য কথা বলা হতে স্পিক দ্য ট্রুথ। এই কারেকশনের ক্লাস ভালো মতো ক্লাস নেয় না, এইভাবে বলে না, এইভাবে বলে না, মনে থাকে না, বুঝছো? আসলে মনে থাকে না। নিট মেন ভার্ব, বস্তু হলে ভার্ব প্লাস আইন দেয়। হ্যাঁ, টু বি প্লাস বি থ্রিও দিতে পারবা, দুইটাই কারেক্ট ভাইয়া। আর একবার নিটটা বুঝি নাই, জুনাইদ কাদের? আচ্ছা আমি বলি, একটু খেয়াল করো, হ্যাঁ একটু খেয়াল করবা, ঠিক আছে? ভাইয়ের সাথে সাথে লেখো, জিনিসগুলো না লেখলে আসলে হবে না, ঠিক আছে? ভাইয়ের সাথে সাথে লেখো। নিড, এই নিড মেন ভার্ব হতে পারে, এই নিড আবার মডাল হতে পারে। আচ্ছা আমি একটু সাজাই গোছায় লেখি, হ্যাঁ। মডাল ভার্ব হতে পারে, আবার মেন ভার্ব হতে পারে, ঠিক আছে? মেইন ভার্ব হতে পারে। এখন নিড মোডাল হয় কখন? অবশ্যই ভাইয়া নিডের পরে নট থাকবে। কি থাকবে? নট থাকবে। কি থাকবে? নট থাকবে। 2 নাম্বার কথা হচ্ছে মেন ভার্ব হলে নিডের পরে নট থাকবে না। কি বলছি আমি? নট থাকবে না। তাহলে মেন ভার্ব কখন হয়, মডাল ভার্ব কখন হয়, এই জিনিসটা আমরা বুঝছি কিনা বলো? অবশ্যই বুঝছি। তাহলে এই জিনিসটা যদি বুঝি আমরা, এই জিনিসটা যদি আমরা বুঝে থাকি, তাহলে নিডের পরে নট থাকলে ভার্বের বেস ফর্ম মডাল ভার্ব, এটা নিয়ে আমার কোনো ঝামেলা নাই। আমার ঝামেলা হচ্ছে ভাইয়া মেন ভার্ব হলে, নিড যদি মেন ভার্ব হয়, কি বলছো আমি? মেন ভার্ব হিসাবে যদি তুমি নিডকে পাও, কাকে পাও? নিডকে পাও, তখন তোমার সমস্যা হবে। কি সমস্যা হবে? সমস্যা নাম্বার 1,
তুমি টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাবা নাকি আইএনজি ফর্ম বসাবা, কখন ইনফিনিটিভ বসাবা কখন জেরান বসাবা, এটাই তো পার্থক্য। হ্যাঁ, এটাই হচ্ছে পার্থক্য। ভাইয়া তুমি টু প্লাস ভার্বের বেস ফর্ম বা ইনফিনিটিভ কখন বসাবা, তুমি নিডের পূর্বে সাবজেক্টের দিকে খেয়াল করবা। কিসের দিকে খেয়াল করবা? সাবজেক্টের দিকে। তাহলে সাবজেক্টের দিকে খেয়াল করতে গেলে সাবজেক্ট যদি তুমি দেখো ব্যক্তিবাচক, সাবজেক্ট কাকে দেখতে পাবা? ব্যক্তিকে দেখতে পাবা। সাবজেক্ট ব্যক্তিকে দেখলে তুমি দিবা টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয় কখন? ব্যক্তিকে দেখলে। এই সাবজেক্ট যদি তুমি বস্তুকে দেখতে পাও, কাকে দেখতে পাও? বস্তুকে দেখতে পাও, তখন তুমি কি দিবা? ভার্ব প্লাস আইএনজি দিলেও হবে, অথবা টু বি প্লাস বি থ্রি দিলেও হবে। জুনায়েদ কাদের, এখন বুঝছো কিনা ভাইয়াকে বলো, এখন বুঝতে পারছো কিনা ভাইয়াকে বলো। এখন বুঝতে পারছো কিনা ভাইয়াকে বলো। না বুঝলে প্রশ্ন করো, কারণ জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাও, পরীক্ষায় চলে আসবে। হ্যাঁ, ইনফিনিটিভ জিরান্ডের ব্যবহার থেকে চলে আসবে, এখান থেকে অনেক কিছু শেখার আছে। সবাই জোনায়েদকে থ্যাংক ইউ দিবা যারা পাত্তা না। ওকে, ট্রান্সলেশনে মডাল ভার্ব, হ্যাঁ মডাল ভার্ব থেকে আসতে পারে, ভার্বের স্ট্রাকচার ফলো করবে, গ্রামার থেকে আসতে পারে, কারেকশনে আসতে পারে, ঠিক আছে। কিন্তু তুমি জানা থাকলে সবভাবে অ্যান্সার করতে পারবা, এ হচ্ছে আমার কথা। তোমাকে দেখতে হবে তোমার জানা আছে কিনা, তাহলে এই ব্যবহারটা আমাদের শেষ। এটা ক্লিয়ার কিনা আমাকে জানাতে হবে, ক্লিয়ার না হলে আমি পরবর্তী পেজে যেতে পারতেছি না। ভাইয়া হি অলওয়েজ টেলস, টেলস এ লাই হবে, টেলস এ লাই হবে। টেলস হয়েছে কেন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে। যে ভাইয়া বুঝছি, ওকে ডান। তাহলে পরবর্তীতে যাই আমরা। তোমার ইংরেজি লিখিত অংশ, তোমার ইংরেজি লিখিত অংশ শেখা প্রয়োজন। তাহলে ইউনিট, ইউনিট দাও তুমি, তাহলে দাও তুমি ইউনিট, ইউনিট, ইউনিট তোমার প্রয়োজন। কি প্রয়োজন? টু লার্ন, শেখা, এলিয়ার এন্ড লার্ন। এই নিটের পরে, নিডের পূর্বে ব্যক্তিবাচক সাবজেক্ট আছে, এই কারণে ইনফিনিটিভ। ইউ নিড টু লার্ন, তোমার শেখা প্রয়োজন। কি ভাইয়া? ইংরেজির লিখিত পার্ট, লিখিত অংশ। তাহলে দা রিটেন পার্ট, WRITTEN, রিটেন পার্ট অফ ইংলিশ। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, আসো তাহলে দেখো, ইউ নিড টু লার্ন দ্য রিটেন পার্ট অফ ইংলিশ। তারপর দেখি আমরা কি বলছে, আমার অনেক টাকা প্রয়োজন। তাহলে আই নিড, আই নিড আমার প্রয়োজন, মাছ মানি, MUCH, মাছ, MONEY মানি। ঠিক আছে, এটা একদম সিম্পল ছিল। ঠিক আছে, এখানে ইনফিনিটিভ বা জিরান্ডের ব্যবহার আসে নাই। তারপরে দেখো ভাইয়া, আমার তোমাকে প্রয়োজন, কোনো কথা বলছে এটা? আস্তাগফিরুল্লাহ, একদম সিম্পল সেন্টেন্স। হয় আই নিড ইউ। থাক ভাই, এটা নিয়ে আমি আর মাথা ঘামাবো না। কোনো কিছুর বিনিময়ে অন্য কিছু কেনা, কোনো কিছুর বিনিময়ে অন্য কিছু কেনা, এক্ষেত্রে বসে বাই ডট 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 ফর। কি বলছি? কোনো কিছুর বিনিময়ে অন্য কিছু কেনা অর্থে বাই ডট 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 ফর বসে, বাই ডট 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 ফর। এই যে শাহান আহমেদ লাগছে আই নিড ইউ, ওয়াই ও ইউ হবে। হ্যাঁ, ইউ নিড টু লার্ন দ্য ভোকাবুলারি পার্ট অফ ইংলিশ। হ্যাঁ, হবে হবে হবে, দ্য ভোকাবুলারি পার্ট অফ ইংলিশ। ঠিক আছে, টান। আসো তাহলে, কোনো কিছু কিনবে, কোনো কিছুর বিনিময়ে অন্য কিছু কিনা হতো বাই ডট ফর। আমি বাজার থেকে একটি বই কিনেছিলাম, আমি বাজার থেকে একটি বই কিনেছিলাম। কি কিনেছিলাম? বই কিনেছিলাম। এখানে বিনিময় দিছে না, তাহলে নরমালি হবে আই নিড, কি কিনেছি, সরি নিডের ব্যাপারটা না, আই বাই এ বুক ফ্রম মার্কেট। ঠিক আছে, এটা নর্মাল সেন্টেন্স, কোনো কিছুর বিনিময় বোঝায় নাই। আমি আবারও বলতেছি, আমি বাজার থেকে একটি বই কিনেছিলাম, তাহলে আই বাই হবে নাকি বোট হবে? অবশ্যই বোট হবে, BOUGHT, বোট। ঠিক আছে, আই বট এ বুক ফ্রম মার্কেট, এটা নর্মাল সেন্টেন্স, এখানে কোনো বিনিময় বোঝায় নাই। এখন দেখো তো পরবর্তী সেন্টেন্সে বিনিময় বোঝাইছে। আমি 5,000 টাকা, 50,000 টাকা দিয়ে একটি ল্যাপটপ কিনেছি। তাহলে ল্যাপটপ কিনেছি কিসের বিনিময়ে? 50,000 টাকার বিনিময়ে।
তাহলে ফর ডট ডট বাই ডট ডট ফর এটা ব্যবহার করো। আই খালি নিডের ব্যবহার, আই রে এত নিট কেন বলো তো, নিট না থাকলেও তো হয়। তাহলে আমি ল্যাপটপ কিনেছি, তাহলে আই বোট, ভাইয়া বি টুতে হবে, ঠিক আছে, কিনেছি, BOUGST বোট, আই বোট ল্যাপটপ, এ ল্যাপটপ, আমি একটা ল্যাপটপ কিনেছি কিসের বিনিময়ে, 5,000 টাকার বিনিময়ে, তাহলে ফর 5,000 টাকা, 5 না তো 50,000 টাকা, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। তাহলে আই বট এ বুক, ল্যাপটপ হবে, হ্যাঁ এখানে বুক হবে না, কারেকশন করে নাও, ফর 50,000 টাকা, ঠিক আছে। তারপর আসো, প্রাচীন মানুষ গমের বদলে ধান কিনতো, প্রাচীন মানুষ এটা অনেকে পারবা না, প্রাচীন যুগ পড়ছি না আমরা, অ্যানসেন্ট, হ্যাঁ প্রাচীন যুগ কি বলে আমরা, অ্যানসেন্ট বলি, তাহলে অ্যানসেন্ট এরা বলি, তাহলে দা ANCIENT অ্যানসেন্ট পিপল, প্রাচীন মানুষ কি কিনতো, ধান কিনতো, ধানের ইংলিশ কি, ধানের ইংলিশ কি, রাইস, তাহলে রাইস দাও, দা অ্যানসেন্ট পিপল রাইস, হ্যাঁ গমের ইংলিশটা আমার মনে নাই রে, এই তো বাজা কোন জায়গায় বাজছে, ঠিক আছে, গমের ইংলিশ কি জানো, জোট মান তো পার, গমের ইংলিশটা কি, এখানে দেখে তো একটু, হুইট, WHEAT হুইট, তাহলে দ্য অ্যানশিয়েন্ট পিপল, রাইস হবে না তো, পিপল হবে তো রাইস হয় না, বোট কিন্তু বলছে না, তাহলে কিন্তু এখানে কি বলছে, তারা কিন্তু, তাহলে বোট, BOGST বোট, দ্য অ্যানশিয়েন্ট পিপল বোট রাইস, কিসের বিনিময়ে, গমের বিনিময়ে, ফর WHEAT হুইট, ঠিক আছে ভাইয়া, দ্য অ্যানশিয়েন্ট পিপল বোট রাইস ফর হুইট, ঠিক আছে। তারপর আসো, অ্যানশিয়েন্ট 11 জন কি ইংলিশ পারে ভাই, মাশাআল্লাহ আমি কিছু পারি না, এক একজন কি ইংলিশ পারে, 11 জন না, এক একজন, ধান রাইস হুইট গম, হ্যাঁ আসো, তারপর আসো কি বলছে আমরা দেখি, উদ্দেশ্য বুঝাইতে, ইন অর্ডার টু, এটা দিলেও হবে, টু দিলেও হবে, ফরও দিলেও হবে, তাহলে ইন অর্ডার টু ফর, যে কোনো একটা দাও সব হবে, ঠিক আছে। এখন আসো, ঢাবিতে চান্স পাওয়ার জন্য আমি কঠোর পরিশ্রম করেছিলাম, তাহলে ঢাবিতে চান্স পাওয়ার জন্য আমি কি করছি, কঠোর পরিশ্রম করেছিলাম, তাহলে লেখো তুমি, তাহলে তোমার উদ্দেশ্য বোঝাচ্ছে ঢাবিতে চান্স পাওয়া, তাহলে ঢাবিতে চান্স পাওয়ার জন্য টু গেট এ চান্স ইন ডিও ঢাকা ইউনিভার্সিটি, হ্যাঁ তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আমি কঠোর পরিশ্রম করেছিলাম, তাহলে আই ওয়ার্ক হার্ড, ঠিক আছে, ঠিক আছে, আমি কঠোর পরিশ্রম করেছিলাম, দেখো আই ওয়ার্ক হার্ড ইন অর্ডার টু গেটিং চান্স ইন ঢাকা ইউনিভার্সিটি, এভাবে দিলে হবে, ঠিক আছে, আমি একদম নর্মাল করে দিছি, ঠিক আছে, যেভাবে দেয় না কেন হয়ে যাবে, আগে পরে করছি আর কি ভাইয়া। রায়হান টাকা উপার্জনের জন্য কাজ করে, সত্য কথা এটা, তাহলে রায়হান কাজ করে কিসের জন্য, টাকা উপার্জনের জন্য, তাহলে রায়হান ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হবে নাকি ওয়ার্কস হবে, ওয়ার্কস হবে, কারণ রায়হান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে রায়হান ওয়াজ কেন দিই দূর, মাথা গরম হয়ে যায়, WORKS ওয়ার্কস কাজ করে, প্রেজেন্ট ইনডিফিনিট আছে, ওয়ার্কস হার্ড ইন অর্ডার টু দাও, ইন অর্ডার টু, বা তুমি ফর, ইন অর্ডার টু, আচ্ছা আমি তোমাকে একটু দেখাই, ইন অর্ডার টু অথবা টু EARN মানি, হ্যাঁ টাকা উপার্জনের জন্য, তাহলে এখন আরো একটা দিতে পারো তুমি, সেটা হচ্ছে ভাইয়া টু বা ইন অর্ডার টু বা ভার্বের বেস ফর্ম দিছো, তুমি দিতে ফর আর্নিং দেওয়া লাগতো তোমাকে, ঠিক আছে, ফর আর্নিং MONEY মানি, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। আসো তারপরে দেখি, রায়হান পরীক্ষা পাস করার জন্য পড়াশোনা করে, সত্য কথা, পরীক্ষা আগে পড়ি না,
পরীক্ষা পাস করার জন্য পড়াশোনা করে। তাহলে রায়হান পড়াশোনা করে, তাহলে রায়হান পড়াশোনা করে প্রেজেন্টে বুঝাইছে, তাহলে স্টাডিজ, STUDIS, স্টাডিজ। রায়হান পড়াশোনা করে, ঠিক আছে, রায়হান পড়াশোনা করে কেন? ইন অর্ডার টু পাস ইন দা এক্সাম বা এক্সামিনেশন। হ্যাঁ, যে কোনো একটা তো হয়ে যাবে, ঠিক আছে। রায়হান স্টাডিজ ইন অর্ডার টু পাসিং ইন দ্য এক্সাম, ইন অর্ডার টু পাস হবে। হ্যাঁ, ইন অর্ডার টু অথবা টু। রায়হান ওয়ার্কস হার্ড ফর আর্নিং মানি, রায়হান ওয়ার্কস হার্ড ইন অর্ডার টু আর্ন মানি। হ্যাঁ ভাইয়া, ওয়ার্ক তো আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের সাথে তো অ্যাস হয় না। ওয়ার্ক আনকাউন্টেবল নাউন, আবার ওয়ার্ক একটা ভার্ব, ওয়ার্ক মানে কাজ করা। হ্যাঁ, নাউন অর্থে আনকাউন্টেবল না, মানে ভার্ব অর্থে কাজ করা, ভার্ব অর্থে বসছে এখানে, ঠিক আছে। আর ওয়ার্ক নাউন হিসাবে যদি ভার্বের সাথে ওয়ার্কের সাথে অ্যাজ দেখো, নাউনের পজিশনে বসছে, তাহলে এগুলার অর্থ দেয় শিল্পকর্ম। কি ভাইয়া? শিল্পকর্ম বা কর্ম, মানুষের কর্ম। তাহলে শিল্পকর্ম বা সাহিত্যকর্ম বোঝাতে ওয়ার্কস বসতে পারে, এটা কাউন্টেবল হয়ে যায় তখন। আর ওয়ার্ক মানে কাজ, ওয়ার্ক মানে কি কাজ, এটা আনকাউন্টেবল নাউন। আবার ভার্বের পজিশনে বসলে ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা, তখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে অবশ্যই অ্যাজ বা ইয়াস হয়, ঠিক আছে, ঠিক আছে ভাই। এটুকু ক্লিয়ার কিনা ভাইকে বলো। হ্যালো ভাইয়া, পিছনে পিছনে অন্য সাইডে আসা যেত, জানতেন না? ওকে ওকে, ঠিক আছে ভাই। ওকে ওকে ভাইয়া, পার্টি হইব না ধানের ইংলিশ? প্যাডি মানে কি ধান? হইলে দিয়ে দিবা, কোনো সমস্যা নেই। হ্যাঁ, অ্যাডভান্স ইংলিশ ইউজ করতে পারলে তো ভালো। ওকে, দেখো ভাইয়া, রায়হান সবার ভালোবাসা পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে, তাহলে রায়হান কঠোর পরিশ্রম করে। রায়হান, হ্যাঁ, চিরন্তন সত্য কথা, টাকা না থাকলে কেউ দাম দিতে চায় না, কথা বুঝছো? ওয়ার্কস হার্ড, রায়হান ওয়ার্কস হার্ড কিসের জন্য? জন্য বা উদ্দেশ্য বুঝাইছে, তাহলে ফর গেটিং, কার জন্য? ভালোবাসা পাওয়ার জন্য, সবার ভালোবাসা, তাহলে অলস লাভ, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, দাও গেটিং দ্য লাভ অফ অল, এরকম দিলে হয়, বা অলস লাভ, ঠিক আছে, যে কোনো একটা দাও, কোনো সমস্যা নেই। তো সত্য কথা বলতে এখনো কোনো টাকা পয়সা হয় নাই তেমন কিছু, তো ভাইয়া আল্লাহর রহমতে যে পজিশনে আছি, একটা সম্মানের সহিত বসবাস করতে পারতাছি, ঠিক আছে। আগে যদি ভাবতো বাবা মা যে ছেলের জন্য কোন মেয়ে আনা যায়, কোন মেয়েকে বলা যায়, এগুলো অনেক চিন্তা করতো, তো বাবা মা এখন চিন্তা করা লাগে না। এই একটা রিল্যাক্সের জায়গা বাবা মাকে একটা সময় দিতে পারছি, যে ছেলে যাই করুক না কেন খারাপ কিছু করবে না, আর ছেলের জন্য মেয়ে দেখাও লাগবে না। ভাইয়ার একটা পারমিশন অলরেডি দিয়ে রাখছে, মেয়ে বিয়ে করবি, জাতের মেয়ে বিয়ে করবি, হ্যাঁ, যাতে আমরা মেনে নিতে পারি। তুই যা করবি কর, তোর জন্য সব ঠিক আছে, তোর বিয়ে করার জন্য অ্যাক্সেসও লাগবে না, পারমিশনও লাগবে না, তোর প্রতি বিশ্বাস আছে, ভরসা আছে, জাস্ট জাতের মেয়ে বিয়ে করিস, যাতে আমরা মেনে নিতে পারি। এই হচ্ছে কথা, কথা বুঝছো? রায়হান ওয়ার্কস হার্ড টু গেট এভরিওয়ানস লাভ, হয় না? হ্যাঁ, 100% হবে। স্টার্ট এ ফ্রেশ জেও ভাইয়া, স্টার্ট এ ফ্রেশ জেও ভাইয়া মানে কি? হ্যাঁ জি ভাইয়া, হ্যাঁ ধান দাও, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ইন অর্ডার টু এর
এটা বুঝি নাই। আচ্ছা, আরেকবার দেখবে না বুঝলে, হ্যাঁ ওর প্রশ্ন ছিল এটা করতে পারে স্বাভাবিক, ঠিক আছে, এটা করা ও আইনগত অধিকার রয়েছে, ঠিক আছে। তাহলে টিল বা আনটিল পর্যন্ত, পর্যন্ত, ঠিক আছে। এই টিল এটার ক্ষেত্রে ভাইয়া অ্যাফার্মেটিভ ইউজ করতে পারবা, নেগেটিভ ইউজ করতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু আনটিলের ক্ষেত্রে তোমাকে নেগেটিভ ইউজ করলে চলবে না, অনলি অ্যাফার্মেটিভ ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? অ্যাফার্মেটিভ ইউজ করতে হবে, ঠিক আছে, অনলি অ্যাফার্মেটিভ ইউজ করতে হবে, ঠিক আছে, বুঝাইতে পারছি? ডান। নতুন করে শুরু করো যেও ভাইয়া, হ্যাঁ নতুন করে শুরু করবে ইনশাল্লাহ। আপনার প্রেজেন্টও বলে দিছে ভাইয়া যে মেয়ে ভালো, হ্যাঁ প্যারেন্টসও বলে দিছে ব্যাপারটা টাকা পয়সা লাগবে না, মেয়ে যেন ভালো হয় আর যেন তার লজ্জা শরম থাকে। লজ্জা শরম বলতে তোমরা যেটা বুঝাইতেছে ওইটা না। আন্নে ফাঁস, আন্নে ফাঁস, নাহিদের ভাষা কি নোয়াখালী নাকি? লাইনটা ভুল কইছস। ওকে, নদীর পানি কালো ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, রাইট, জাতের মেয়ে কালো ভালো, ঠিক আছে, জাতের মেয়ে কালো ভালো, যাকে তাকে তো বিয়ে করা যায় না অ্যাটলিস্ট। তুমি না আসা পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে থাকবো, তাহলে আমি এখানে দাঁড়িয়ে থাকবো, এটাকে দাও। আই স্ট্যান্ড, স্ট্যান্ড হেয়ার, আই স্ট্যান্ড হেয়ার, টিল অথবা আনটিল দাও একটা তুমি, তাহলে টিল ইউ, তুমি না আসা পর্যন্ত, টিল ইউ, টিল ইউ না আসা, কি হবে? ডোন্ট কাম, ডোন্ট আসা মানে কাম, গো মানে যাওয়া, কাম, ঠিক আছে। তুমি এভাবে দিতে পারো, আই স্ট্যান্ড হেয়ার টিল ইউ, কি দিতে পারবা? আই হেয়ার টিল ইউ ডোন্ট কাম, একটা দিছি। তুমি এখানে দিতে পারো আই উইল স্ট্যান্ড, আই উইল স্ট্যান্ড, ঠিক আছে, এটা দিলেও কারেক্ট, কাটবে না কেউ, ঠিক আছে ভাইয়া। যদি আনটিল দাও, আনটিল ইউ কাম, বা এখানে আনটিল দেওয়ার কারণে এখানে কাম দিছে, ঠিক আছে ভাইয়া, আনটিল দেওয়ার কারণে এখানে কাম দিছে, কারণ আনটিল নিজে একটা নেগেটিভ, আবার নেগেটিভ দিতে পারবো না, এটা বুঝছো কিনা বলো। আই উইল বি স্ট্যান্ডিং হেয়ার, আমি দাঁড়িয়েই থাকবো, দাঁড়িয়েই থাকবো, আজীবনকে দাঁড়িয়ে থাকবো পসিবল না, তুমি কন্টিনিউয়াস না দিয়ে শুধু প্রেজেন্টে দাও, ঠিক আছে, শুধু ফিউচার ইন্ডিপেন্ডেন্টে দাও। হ্যাঁ, আমার সাজেস্ট থাকবে আই উইল স্ট্যান্ড হেয়ার, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, দাঁড়িয়েই থাকবো, সারা জীবন দাঁড়িয়েই থাকবো, দাঁড়িয়েই যাব, ঠিক আছে। তো কন্টিনিউয়াস না দিয়ে নর্মাল ফিউচার ইন্ডিপেন্ডেন্ট দাও, এটা ভালো আর কি, ঠিক আছে। আনটিল ইউ কাম, আনটিল দিলে অ্যাফার্মেটিভ দিতে পারবা, টিল দিলে অ্যাফার্মেটিভ নেগেটিভ দুইটা ইউজ করতে পারবা, ঠিক আছে। এটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করে। বন্ধু ক্লাস শেষ হয়েছে তোমার, ফ্রি হয়েছো? ওকে, আই ওয়ান্ট ইউর লাইফ টিল ইউ হ্যাভ টু চয়েস, ইউ হ্যাভ টু চান্স অফ ঢাকা ইউনিভার্সিটি। কি কি লেখলা রে ভাই, আই উইল ওয়েটিং ফর ইউ আনটিল ইউ কাম ইনটু মাই লাইফ, কি রে ভাই, কি কি লিখতেছো তোমরা? আই উইল স্ট্যান্ড হিয়ার, আই উইল বি ওয়েটিং ফর, আরে উম্মা মুস্কান কি লিখলে এটা বলো তো, মানে ইজ্জত গেছে। আহ, সবার কমেন্টে নাই। ওকে 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 ওকে, 1 নং শিমুলিয়া ইউনিয়ন পরিষদ, চিনি না আমি, কি ইংলিশ আমার আবার এবিসিডি পড়া লাগবে এগুলা বোঝার জন্য? না, কেন? সি ইউনিটের ইংলিশ এই জাতীয় স্ট্রাকচার থেকে হয়ে থাকে, হ্যাঁ, ডিসিএস এর প্রশ্নগুলা। সূর্যাস্ত পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করব, তাহলে আই এম ওয়েটিং ফর ইউ, তাহলে আই এম ওয়েটিং, তাহলে আমার ওয়েটিংটা চলতে থাকবে সূর্যাস্ত পর্যন্ত, কন্টিনিউয়াস, হ্যাঁ, কতক্ষণ? সূর্যাস্ত পর্যন্ত, তাহলে টিল দাও, টিল সূর্যাস্ত পর্যন্ত, সূর্যাস্ত মানে কি? সানসেট, হ্যাঁ,
তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করব। আই আই অপেক্ষা করবো। ওরে ভাই, ভুল লেখি কেন বলো তো? এত ভুল করি কেন লাইফটাই ভুলে পড়া, তাই না? লাইফটাই ভুলে পড়া। তাহলে আই উইল বি ওয়েটিং ফর ইউ। আমি তোমার জন্য ওয়েট করব ফর ইউ, সূর্যাস্ত পর্যন্ত। তুমি যতক্ষণ না পর্যন্ত সূর্য অস্ত যায়। হ্যাঁ, তাহলে তুমি কি দিতে পারো? ইউ আনটিল the sun gone, প্রেজেন্টে দাও goes, ঠিক আছে? বা সানসেটস, টিল সানসেটস, এটা দিলে হবে। আই উইল বি ওয়েটিং ফর ইউ টিল সানসেট, ঠিক আছে? তো এটা দিও তুমি, হ্যাঁ, কারণ সাবজেক্ট আর ফাইনাল ভার্ব রাখলে ভালো, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, তারপর আসো। রায়হান কাজ বন্ধ না করো বন্ধ, রানাও কাজ করতে থাকবে। তাহলে রানা কাজ করতে থাকবে, তাহলে রানা ও মানে রানাও মানে অলসো, রানা অলসো, ঠিক আছে? এই ওটার কারণে অলসো আসছে। রানাও কাজ করতে থাকবে, ওয়ার্কস, কাজ করতে থাকবে। রানা উইল অলসো দাও, তাহলে ফিউচারে বোঝাচ্ছে। হ্যাঁ, রানা উইল অলসো ওয়ার্ক। ভাই এস বেস কেন দিই নাই? উইল হচ্ছে মডাল, এরপরে পিওর ফর্ম, একবারে আব্বা ফর্ম বসে। তাহলে রানা উইল ওয়ার্ক, রানা কাজ করতে থাকবে। উইল বি ওয়ার্কিং দাও। ওই যে ভাই, রানা উইল অলসো কন্টিনিউয়াস বলছে, রানা উইল অলসো বি ওয়ার্কিং। রানা কাজ করতে থাকবে, রায়হান কাজ বন্ধ না কেমন তো। তাহলে আনটিল রানা, বড় হাতের আর দিবা, কারণ কি? প্রপার নাউন। তাহলে রানা স্টপ, স্টপস ওয়ার্ক। এখানে যদি ওয়ার্কস দাও ভুল হবে, কারণ কি? ওয়ার্ক আনকাউন্টেবল নাউন, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে ভাইয়া, আসো। তাহলে রানা অলসো উইল বি ওয়ার্কিং আনটিল, ইয়ে তো হবে না, রায়হান স্টপ ওয়ার্ক, আনটিল রায়হান স্টপস হবে। হ্যাঁ, তাহলে আশা করি ক্লাসটা সবার জন্য উপযোগী ছিল। এখন আমরা কি করব? মার্কেটিং এ যাব একটু, ঠিক আছে? যারা যারা আছে মার্কেটিং এর জন্য তাদেরকে ডাক দাও। মান ব্যবস্থাপনা বলবো আমরা, কি পড়বো? মান ব্যবস্থাপনা। মাথা ঠান্ডা রাখো, এই চ্যাপ্টারটাতে তোমরা অনেক ভুল করবে, অনেক অনেক অনেক। টিল রায়হান স্টপস দা ওয়ার্ক অলসো রানা উইল বি ওয়ার্কিং, হবে 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 হবে, কিন্তু টিল রায়হান স্টপস দা ওয়ার্ক, এটার পর একটা কমা দিবা, ঠিক আছে? হ্যাঁ, তারপর তুমি কি দিবা? রানা অলসো দিবা, রানার পর পর অলসো দাও, হ্যাঁ, আগে দিও না, ঠিক আছে ভাইয়া? শাহান আহমেদ, তোমার স্ট্রাকচারে একটু ভুল হয়েছে, এমনি সেন্টেন্স বোঝা যাচ্ছে, তুমি কি বোঝাতে চাইছো এটা বোঝা যাচ্ছে। সাফারে কেউ মেনশন দে, সাফাকে এতদিন থাকি সাফারে চিনি না। হতাশা বাড়ে না কেন? হতাশা বাড়বে, ওর মতো চেষ্টা করছে, চেষ্টা করতে করতে হবে। তোমাদের রায়হান ভাই একসময় ইংলিশ পারতো না, দ্বাদশ শ্রেণীতে পারছে। হ্যাঁ, এর আগে রায়হান ভাই পারতো না, আর 9 থেকে গ্রামারটা ইয়া করতাম, জাস্ট পড়ানোর জন্য পড়তাম, কারণ 2-3 হাজার টাকা আয় হইতো, ঠিক আছে ভাই? এখন তাহলে চলে যাই, এক্সট্রা কিছু বললে কেউ বলিস প্লিজ। আচ্ছা, তুমি চলে যাও, মার্কেটিং ক্লাস হবে এখন, ঠিক আছে? মার্কেটিং না থাকলে চলে যেতে পারো, আর রাজশাহীতে পরীক্ষা দিলে মার্কেটিং দাও, ঢাবিতে যদি ফাইন্যান্স থাকে তাহলে তুমি চলে যাও। ওকে, শাহান আহমেদ পাস। Now where will you find such a country? যেখানেই will you find such a country? শাহান আহমেদ পাস, এস এস আপা। হেই উর্মি, হেই উর্মি মানে কি? ডাউন ইনটু ওয়াটার দ্য টাইটানিক ওয়েন্ট। ওরে বাবা, একই জিনিস।
পারতেন, আমি এখনো পারি না। হ্যাঁ, মার্কেটিং আজকে কয় নাম্বার ক্লাস হচ্ছে? এই তো লাস্ট ক্লাস, ভাইকে আর পাবা না। হ্যাঁ, ভাইকে আর পাবা না। ম্যারাথন ক্লাস পাবা। ম্যারাথন ক্লাস কবে করবা? তোমাদের থেকে ভোট নিব, ভোট নিয়ে তারপরে দিব, 2-1 দিন পরে। হ্যাঁ, ম্যারাথন ক্লাসে দিয়ে দিব। যাদের মার্কেটিং নাই তাড়াতাড়ি বের হ। ওকে, বের হচ্ছি বস, বের হচ্ছি। ওকে, টাটা টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট। তারপরে আসো, আমরা তাহলে একটু দেখার ট্রাই করি। 1 ঘন্টা হয়ে গেছে। আল্লাহ, এত সময় যায় আমার, আসলে বুঝাইতে গেলে অনেক সময় যায়, বুঝছো? নয়সয় করা শিখতে হবে রে। এই কোচিং লাইনে নয়সয় না শিখলে টিকা যায় না আসলে। এই কারণে নয়সয় শিখতে হবে। 30 মিনিটে কিভাবে শেষ করা যায় দেখতে হবে। দেখো, মান ব্যবস্থাপনা, পণ্যের ধারাবাহিক মান উন্নয়নের মাধ্যমে করা হয় মান ব্যবস্থাপনা। তাহলে মান ব্যবস্থাপনা তোমাকে আমি বলে দিই, 3টা নীতিকে প্রাধান্য দেয়। কয়টা নীতিকে প্রাধান্য দেয়? 3টা নীতিকে প্রাধান্য দেয়। 1 নম্বরে ভাইয়া, গ্রাহক সন্তুষ্টি। কি সন্তুষ্টি? গ্রাহক সন্তুষ্টি বা কাস্টমার স্যাটিসফ্যাকশন। এটা ফুল 100%, মানে 100% থাকতে হবে, ট্রাই করতে হবে অ্যাটলিস্ট। 2 নম্বরে ভাইয়া, কর্মীদের সম্পৃক্ততা। কর্মীদের সম্পৃক্ততা, তাহলে কি বলবো? ওয়ার্কার্স রিলেশনশিপ, কর্মীদের সম্পৃক্ততা। 3 নম্বর হচ্ছে পণ্য মানের ধারাবাহিক উন্নয়ন বা ডেভেলপিং প্রোডাক্টস। কিভাবে ভাইয়া? ধারাবাহিক ভাবে। তাহলে ধারাবাহিক ভাবে ইংলিশটা মিলে দিও। তাহলে ধারাবাহিক ভাবে পণ্য মানের উন্নয়ন, ধারাবাহিক ভাবে পণ্য মানের উন্নয়ন। এই 3টা নীতি হচ্ছে মান ব্যবস্থাপনার মূল কথা, কোর কনসেপ্ট। ঠিক আছে? তাহলে মান ব্যবস্থাপনার মূল নীতি কয়টি? 3টি। কে কে? গ্রাহক সন্তুষ্টি, কর্মীদের সম্পৃক্ততা, পণ্য মানের ধারাবাহিক উন্নয়ন। তাহলে আসলে আমরা একটু দেখার ট্রাই করি। পণ্য মানের ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে করা হয় মান ব্যবস্থাপনা, প্রথম লাইন। 2 নম্বরে, ক্রেতাদের প্রত্যাশা পূরণে সক্ষম বা ক্রেতাদের চাহিদা পূরণে সক্ষম, তাকে কি বলে? মান বলে। তাকে কি বলে? পণ্যের মান। ত্রুটি মুক্ত সর্বোৎকৃষ্ট মানের পণ্য সেবা সরবরাহ করে ভোক্তার আকাঙ্ক্ষা পূরণ, উৎপাদনশীলতা বজায় রাখা, অপচয় হ্রাস করে ভোক্তা সন্তুষ্টি, আনুগত্য সৃষ্টি প্রক্রিয়াকে মান ব্যবস্থাপনা বলে। নর্মাল কথা। পণ্যের সুনির্ধারিত বৈশিষ্ট্যকে মান বলে, ডিরেক্ট কথা। গুণগত মান ব্যবস্থাপনায় বিশেষ অবদান রাখছে এডওয়ার্ড ডেমিংস, ডব্লিউ এডওয়ার্ডস ডেমিং এন্ড জোসেফ জোরান। জোসেফ জোরান, ঠিক আছে, এবং ফিল ক্রসবি। তারপর দেখো, মান ব্যবস্থাপনার জনক বলা হয় ডব্লিউ এডওয়ার্ড ডেমিং কে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে রাখো, ঝামেলা শেষ। গুণগত মান ব্যবস্থাপনা উন্নয়নে 1950 সালে ডেমিং প্রদান করেছেন 14টি নীতি। হেনরি ফ্যানের মতো 14টি নীতি দিয়েছেন মান ব্যবস্থাপনা উন্নয়নে। তারপরে কোয়ালিটি ইজ ফ্রি অ্যান্ড জিরো ডিফেক্টস তত্ত্ব 2টি দিয়েছেন ফিল ক্রসবি। মান ব্যবস্থাপনা, সার্বিক মান ব্যবস্থাপনা 3টি নীতি হলো। আচ্ছা, এটা পড়ছি আমরা, ধারাবাহিক উন্নয়ন ব্যবস্থাপনা দরকার নাই। সামগ্রিক মান ব্যবস্থাপনা আর মান ব্যবস্থাপনা সেম কথা, ঠিক আছে। বিশ্বাস করতেন জোসেফ। মান নির্ধারণের বিবেচ্য বিশেষণ সংগ্রহ বলে 7M। দেখে রাখিও, হ্যাঁ, দেখে রাখিও। কোন পণ্য বা সেবা ক্রেতাদের চাহিদা বা প্রত্যাশা পূরণের সক্ষমতা কি বলে? কোন পণ্য বা সেবার ক্রেতাদের চাহিদা বা প্রত্যাশা পূরণের সক্ষমতাকে মান বলে, ঠিক আছে। তারপরে আসো, মান কি? মান কি? পণ্যের অন্তর্নিহিত বৈশিষ্ট্য, ঠিক আছে ভাইয়া। পণ্যের অন্তর্নিহিত বৈশিষ্ট্য হচ্ছে মান। তারপরে হচ্ছে ভোক্তার প্রত্যাশা অনুযায়ী পণ্যের মান সংরক্ষণ, উন্নয়ন, নিয়ন্ত্রণ কি বলে? ভোক্তার প্রত্যাশা অনুযায়ী ভাইয়া, প্রত্যাশা পূরণে সক্ষমতা কি বলে? মান। আর যদি বলে ভোক্তার প্রত্যাশা অনুযায়ী সংরক্ষণ, উন্নয়ন, নিয়ন্ত্রণ, এগুলো ব্যবস্থাপনার কাজ, তাহলে মান ব্যবস্থাপনা। তাহলে কি ভাইয়া? মান ব্যবস্থাপনা, ঠিক আছে। মানের সাথে জাস্ট ব্যবস্থাপনা কাজগুলো যুক্ত হলে মান ব্যবস্থাপনা। কখন পণ্যের মান নির্ধারণ করতে হয়? কখন পণ্যের মান নির্ধারণ করতে হয়? বাজারজাত করার পূর্বে? না, না, উৎপাদনের পূর্বে, ঠিক
ঠিক আছে? যেমন পণ্যের ডিজাইন করা হয় কখন? উৎপাদনের পূর্বে। মান নির্ধারণ করতে হয় উৎপাদনের পূর্বে। ঠিক আছে? সার্বিক মান ব্যবস্থাপনার দর্শন নিচের কোনটি? পণ্যের মানের ধারাবাহিক উন্নয়ন। 3টা দর্শন পড়ছি, দর্শন বা নীতি সেম কথা। ঠিক আছে? তারপর আসো, নিচের কোনটি মান ব্যবস্থাপনার নীতির বহির্ভূত? গ্রাহক সন্তুষ্টি পাইছি, পাইছি। কর্মীদের সংশ্লিষ্ট পাইছি, পাইছি। ধারাবাহিক উন্নয়ন পাইছি, পাইছি। পাই নাই কোনটা? উপকরণের প্রাপ্তব্যতা। তাহলে এটা হচ্ছে নীতি বহির্ভূত। নীতি বা দর্শন, নীতি থাকতে পারবা, দর্শন থাকতে পারে। ঠিক আছে? পেঁয়াজ বাঁধানোর কিছু নাই। ক্রেতা সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মান ব্যবস্থাপনা নির্মাণ কোন কাজটি করে? ক্রেতা সন্তুষ্টির লক্ষ্যে কোন কাজটি করে তারা? উন্নত বেতন কাঠামো প্রণয়ন করে, ক্রেতাদের সাথে যোগাযোগ রক্ষা করে, নাকি পণ্য মানের উন্নয়ন সাধন করে? পণ্য মানের উন্নয়ন সাধন করে। ঠিক আছে? তারপরে আসো, উৎপাদন ব্যবস্থাপনার বর্তমান নাম কি? এটা কি বলা লাগবে? কর্মী সংস্থানের বর্তমান নাম কি মনে আছে? হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আর উৎপাদন ব্যবস্থাপনার বর্তমান নাম হচ্ছে মান ব্যবস্থাপনা। প্রোডাক্ট ব্যবস্থাপনা দিলে হবে না। ঠিক আছে? অনেকে যুক্তি দেবে প্রোডাক্টের মান বৃদ্ধি করা, এই কারণে পণ্য ব্যবস্থাপনা না। উৎপাদন ব্যবস্থাপনার বর্তমান হচ্ছে মান ব্যবস্থাপনা। তারপরে দেখো, মান ব্যবস্থাপনার জনককে মাত্র পড়ছি এডওয়ার্ড ডেমিং। হ্যাঁ, এখানে নাই আর কি। হ্যাঁ, এডওয়ার্ড ডেমিং। হ্যাঁ, এডওয়ার্ড ডেমিং। তারপরে আসো, আদর্শ মান অনুযায়ী উৎপাদন হচ্ছে কিনা তা মূল্যায়ন করা। একদম ব্যবস্থাপনার মতো। ঠিক আছে? ব্যবস্থাপনার মতো কি নিয়ন্ত্রণে বলি না ভাইয়া, আদর্শ মান অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কিনা তা দেখা এবং ত্রুটি পরিলক্ষিত হলে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। এটাই কি বলে? নিয়ন্ত্রণ বলে। তাহলে মানের ক্ষেত্রে যদি এটা করে, তাহলে আমরা এটাকে কি বলবো? মান নিয়ন্ত্রণ বলবো। সোজা কথা ভাই। ভাইয়া আবারও বলি ভাইয়া, আদর্শ মান অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কিনা দেখা এবং মূল্যায়ন করা এবং প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। হ্যাঁ, এটা কি বলে? নিয়ন্ত্রণ। ভাইয়া মান ব্যবস্থাপনা পড়তেছি, মান সংক্রান্ত নিয়ন্ত্রণকে বলা হয় মান নিয়ন্ত্রণ। ঝামেলা শেষ। ম্যানেজমেন্ট পারি মানে মার্কেটিং পারি, এখানে কোনো ঝামেলা নাই। পূর্ব নির্ধারিত মান অনুযায়ী উৎপাদিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ, মান দেখা, বিচ্যুতি নির্ধারণ করা, সংশোধনের ব্যবস্থা করা। ভাইয়া ব্যবস্থা মানে নিয়ন্ত্রণ, আর মান ব্যবস্থা মানে করি মান নিয়ন্ত্রণ, মান পরিকল্পনা না, তুলনা না, সংশোধন না। তারপর আসো, যে ফার্মটি বাজারে নেতৃত্ব দান করে, যে ফার্মটি বাজারে নেতৃত্ব দান করে। আসো আমি তোমাকে একটু উদাহরণ দিয়ে বোঝাই এটা। গ্রামীণ ফোন চেনো না তোমরা? বাংলায় লিখে ভাই, ইংলিশে ভুল হবে, কে আবার কোন জায়গা দিয়ে চালান করে দেয়। গ্রামীণ ফোন বাংলায় ভুল হলে সমস্যা নাই, কারণ বাংলা টিচার না আমি। বানানো ভুল হয়, ঝামেলায় পড়ে যাওয়া পরে। ঠিক আছে? পোলাপান যে চালাক এখন। গ্রামীণ ফোন বাজারে নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান, তাই না? তাই তো। তাহলে গ্রামীণ ফোন মোবাইল জগতে, অফারের জগতে, সার্ভিসের জগতে এগিয়ে আছে। গ্রামীণ ফোনের চাহিদা বাড়তেছে, গ্রাহক বাড়তেছে, ইনকাম বাড়তেছে, তারা ভ্যাটও বেশি দিচ্ছে। তাহলে এখন আসো, এই গ্রামীণ ফোন বাজারে নেতৃত্ব দিচ্ছে, তাই না? তাহলে যে প্রতিষ্ঠানটি বাজারে নেতৃত্ব দেয়, সেই প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজি বা কলা কৌশল ফলো করে অন্য কোনো কোম্পানি যদি এই নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠানকে টপ কাতে চায়, সেই কাজকে বলা হয় তোমার বেঞ্চ মার্কিং। কি ভাইয়া? বেঞ্চ মার্কিং। ঠিক আছে? তাহলে বেঞ্চ মার্কিং কি বুঝাইতে পারছি আমি? বুঝাইতে পারছি। আরো শিওর হও তুমি। কি বলছি আমি একটু দেখো। যে ফার্মটি বাজারে নেতৃত্ব দান করে, ওই গ্রামীণ ফোন বাজারে নেতৃত্ব দেয়, সেই ফার্মের পণ্য, সেবা ও প্রক্রিয়া পরিমাপের ধারাবাহিক পদ্ধতিগত প্রক্রিয়া কি বলে? তার মানে সেই ফার্মের পণ্য, সেবা এবং বিভিন্ন কলা কৌশলগুলো আয়ত্ত করবা। কেমন এগুলো অনুযায়ী আমি আমার প্রোডাক্ট লঞ্চ করি না, আমার প্রোডাক্ট কেন চলবে না? তাহলে এই কাজটাই কি বলে? অনেক ফার্ম অ্যানালাইসিং বলবা, তারপরে মান বিশ্লেষণ বলবা, মান পরিমাপকরণ বলবা, দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বেঞ্চ মার্কিং। ঠিক আছে? বেঞ্চ মার্কিং বোঝে না অনেকে, আসলে এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি পড়াইছি, এটা দেখলে জীবনে দিবে না স্যারেরা। মুনতাসির সিজোকা, আমি কি করব? এটা তো ট্রেডমার্ক, সাফারি কেউ মেনশন দেয়। বেঞ্চ মার্কিং,
আচ্ছা আসো, ইয়া করিও না, হ্যাঁ, বোঝার ট্রাই করো প্লিজ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। নিম্নমানের পণ্য উৎপাদন জনিত ক্ষতি কয় প্রকার? 4 প্রকার। আমাদের এটাই আছে, এই কয়টা স্লাইড আছে, ঠিক আছে। নিম্নমানের পণ্য উৎপাদন জনিত ক্ষতি 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 1 নম্বরে প্রতিরোধমূলক ব্যয় বা নিবারণ ব্যয় বা প্রিভেনশন কস্ট। প্রতিরোধমূলক ব্যয়, এই এই মান ব্যবস্থাপনা অনেকে স্কিপ করে, বুঝতো, স্কিপ করে না, ভাইয়া পড়াই দিচ্ছি, সহজ আছে। তাহলে নিম্নমানের পণ্য উৎপাদন জনিত খরচ কয় প্রকার? 4 প্রকার। প্রতিরোধমূলক ব্যয় বা নিবারণ ব্যয়, কি বলছি ভাইয়া? প্রতিরোধমূলক ব্যয় বা নিবারণ ব্যয়। 2 নম্বরে কি? মূল্যায়ন ব্যয় বা অ্যাপ্রাইজাল কস্ট, এটা বলে প্রিভেনশন কস্ট। প্রিভেনশন কস্ট কি বলা হয়? নিবারণ ব্যয় বা প্রতিরোধমূলক ব্যয় বা প্রিভেনশন কস্ট। 2 নম্বরে মূল্যায়ন ব্যয় বা অ্যাপ্রাইজাল কস্ট, মূল্যায়ন ব্যয় বা অ্যাপ্রাইজাল কস্ট, ঠিক আছে। 3 নম্বরে আসো ভাইয়া, ইন্টারনাল ফেলিওর কস্ট বা অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়। 4 নম্বর হচ্ছে ভাইয়া এক্সটার্নাল ফেলিওর কস্ট বা বাহ্যিক বিচ্যুতির ব্যয়, ঠিক আছে। আসো, নিম্নমানের পণ্য উৎপাদন জনিত ক্ষতি কত প্রকার? 4 প্রকার। কি কি? প্রিভেনশন কস্ট, নিবারণ ব্যয় বা প্রতিরোধমূলক ব্যয়। ঝামেলা শেষ। 2 নাম্বার কি? মূল্যায়ন ব্যয় বা অ্যাপ্রাইজাল কস্ট। ঝামেলা শেষ। ইন্টারনাল ফেলিওর কস্ট বা অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়। ঝামেলা শেষ। এক্সটার্নাল ফেলিওর কস্ট বা বাহ্যিক ব্যর্থতার ব্যয় বা বাহ্যিক বিচ্যুতির ব্যয়। 4টা শেষ। প্রতিরোধমূলক ব্যয় বা নিবারণ ব্যয়, প্রিভেনশন কস্ট। আসো, ত্রুটিপূর্ণ পণ্য উৎপাদনের পূর্বে, কি বলছে? ত্রুটিপূর্ণ পণ্য উৎপাদনের পূর্বে ত্রুটি নিবারণ বা প্রতিহত করার জন্য ব্যয়, সেটা হচ্ছে প্রিভেনশন কস্ট। তাহলে উৎপাদন পূর্ব ব্যয় হচ্ছে প্রিভেনশন কস্ট। উৎপাদন পূর্ব ব্যয় আমরা লিখে ফেলি, সামারি করে ফেলবো, হ্যাঁ। উৎপাদন পূর্ব ব্যয়, ঠিক আছে। 1 নাম্বার ফিনিশ। 2 নাম্বারে আমরা দেখতেছি, দাঁড়াও, এইটা আবার 4 প্রকার। প্রশিক্ষণ ব্যয়, পুনর্ডিজাইন ব্যয়, সংশোধন কার্যক্রমের ব্যয়, ত্রুটি চিহ্নিতকরণ ব্যয়, সরবরাহকারীদের সাথে কাজ করার ব্যয়। এগুলো হচ্ছে নর্মাল কথাবার্তা, জাস্ট দেখে রাখো, ঠিক আছে। জাস্ট দেখে রাখো, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে ভাইয়া, ঝামেলা শেষ। এগুলো আমরা পারবো। কিভাবে পারবা তুমি নিজেও বুঝবা না। আসো, নিম্নের কোনটি প্রতিরোধ ব্যয়? প্রতিরোধ ব্যয় কোনটি ভাইয়া? এটা কি? ওয়ারেন্টি, এক্সটার্নাল ফেলিওর কস্ট আমরা দেখব। এই প্রশিক্ষণ ব্যয়কে আমরা পাইছি না? পাইছি। পরীক্ষণ ব্যয় পাই নাই, পরিদর্শন ব্যয় পাই নাই। দেখো, প্রশিক্ষণ ব্যয় পাইছি, পুনর্ডিজাইন ব্যয় পাইছি, সংশোধন কার্যক্রমের ব্যয় পাইছি, ত্রুটি চিহ্নিতকরণ ব্যয় পাইছি, সরবরাহকারীদের সাথে কাজ করার ব্যয় পাইছি। এগুলো সবগুলো উৎপাদনের পড়বে, হ্যাঁ হ্যাঁ। ঝামেলা শেষ, ঝামেলা শেষ। 2 নম্বরে আসো ভাইয়া, প্রশিক্ষণ ব্যয় কোন ধরনের ব্যয়? মাত্র পড়ছি না, মাত্র পড়ছি। কোন ধরনের ব্যয়? প্রিভেনশন কস্ট বা প্রতিরোধমূলক ব্যয়। ঝামেলা শেষ। তারপরে দেখো, প্রতিরোধমূলক ব্যয়ের ফলে প্রতিষ্ঠানের কোন ব্যয় হ্রাস পায়? প্রতিষ্ঠানের কোন ব্যয় ভাইয়া? উৎপাদন ব্যয় হ্রাস পাবে না? তোমরাই বলো, মজুদ ব্যয় কেন? প্রতিরোধমূলক ব্যয়, ব্যয়ের ফলে প্রতিষ্ঠানের কোন ব্যয় হ্রাস পায়? মজুদ ব্যয় কেন হবে? আচ্ছা, প্রশ্নটা রাখলাম, হ্যাঁ। প্রতিরোধমূলক ব্যয় বা নিবারণ ব্যয়, প্রশ্নটা ভাই রাখলাম একটু, ঠিক আছে। আমার কাছে উৎপাদন ব্যয় মনে হচ্ছে, ঠিক আছে। তারপর আসো, কমেন্ট করে নাম ভাই, মার্কেটিং অনেক দ্রুত পড়ালেন, আগে আস্তে আস্তে মার্কেটিং করে তারপর ম্যানেজমেন্ট পড়ালে ভালো হতো। আমি তো এলএস ছাত্র না, এত কম সময়ে সব পড়ালে বুঝবো কিভাবে? তাই নাকি? দ্রুত বলতে একটা মিনিট জাস্ট। আসসালামু আলাইকুম, আসুন ভাই। হ্যাঁ, তো ভাইয়া মার্কেটিংটা একটু লেট করে ফেলছি, বলতে লাগে।
8 তারিখ পরীক্ষা, তো এই কারণে ভাইয়া আজকে শেষ করতেছি। 5 দিনের একটা মিশন দিব, বিসিএস এর সবগুলা কোয়েশ্চেন ইংলিশে তো অনেক ঝামেলা। ঠিক আছে, তোমরা চাইলে ভাইয়ার 12টা ক্লাস আছে, ঠিক আছে, 12টা ক্লাস হচ্ছে আমারই ক্লাস, দিতে পারবো রেকর্ডেড। তারপরে তোমাদের রিটেনের 4টা ক্লাস আছে আগে নেওয়া, রেকর্ডেড, হ্যাঁ, ওগুলো দিয়ে দিতে পারবো, রিটেনের ভয় থাকবে না কোনো। আর ভাইয়া যেভাবে পড়াইছি সেভাবে কোনো কিছু লাগবে না, ঠিক আছে। আগে মার্কেটিং পড়ানো উচিত ছিল, কিন্তু ফ্রিতে দিয়েছিলাম, আমার এক বড় ভাইয়ের সাথে কথা হয়েছিল, ফ্রিতে দিতে বলছে, হ্যাঁ, বড় ভাইয়ের কথা রাখতে গিয়ে এটা হয়েছে। ঠিক আছে, টেনশন নিয়ে না ভাইয়া, ক্লাসগুলো রেগুলার করো। আর ভাইয়া ইউটিউবে দিয়ে ট্রাই করবো, একদিনের মধ্যে শেষ করে ফেলবো সব। তাহলে প্রতিরোধমূলক ব্যয়ের সাথে কোন ব্যয় হ্রাস পায়? উৎপাদন ব্যয় হবে, ঠিক আছে, এগুলো উৎপাদনের সাথে সম্পর্কিত, মজুদের সাথে না। তারপর আসো মূল্যায়ন ব্যয় বা অ্যাপ্রাইজাল কস্ট। এখানে দেখো পরীক্ষা নিরীক্ষার জন্য যে ব্যয়, সেটা হচ্ছে ভাইয়া মূল্যায়ন ব্যয় বা অ্যাপ্রাইজাল কস্ট। পরিদর্শন ব্যয়, পরীক্ষণ ব্যয় বা পরিসংখ্যানিক মান নিয়ন্ত্রণ ব্যয়, এটা লাগবে না, এই দুইটা লাগবে। পরীক্ষা বাবদ কোনো প্রোডাক্ট উৎপাদন করে ফেলছে, ওইটার পরীক্ষা বাবদ যে ব্যয়, বা উৎপাদন করার পূর্বে পরীক্ষা করবে, পরীক্ষা করার জন্য যে ব্যয় হয় সেটাকে বলা হয় পরীক্ষণ ব্যয় বা পরিদর্শন ব্যয়। কোনো প্রোডাক্ট, এটার কাঁচামাল আছে বিভিন্ন, কারণ কাঁচামালটা পরীক্ষা করে দেখবে না এটা দিয়ে প্রোডাক্ট উৎপাদন করতে পারবে কিনা, বা এটা ডাউন হয়ে গেছে কিনা, এই জিনিসগুলোর জন্য যে ব্যয় হয় সেটা হচ্ছে ব্যয় পরিদর্শন ব্যয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো পণ্য বা সেবা উৎপাদনের ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করার জন্য যে ব্যয় হয়, তাই কি বলে ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করা মানে কি? প্রোডাক্টে কোনো সমস্যা আছে কিনা দেখবে, পরীক্ষা করবে, তাহলে পরীক্ষণ ব্যয় এটা। তাহলে পরীক্ষণ ব্যয় কোন ব্যয়ের অন্তর্ভুক্ত? অ্যাপ্রাইজাল কস্টের অন্তর্ভুক্ত আছে। এটা হবে না, এটা হবে না, এটা হবে না, না পরীক্ষণ ব্যয় ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করবে, মূল্যায়ন করবে, অ্যাপ্রাইজাল কস্টের মধ্যে আছে, ঝামেলা শেষ। তারপরে আসো মান নিরীক্ষা সংক্রান্ত ব্যয়। মান নিরীক্ষা করবে মানে পরীক্ষা করবে, কোন ব্যয়ের মধ্যে পড়ে? মূল্যায়ন ব্যয়ের মধ্যে পড়ে। তারপরে দেখো নিচের কোনটি মূল্যায়ন ব্যয়? মূল্যায়ন ব্যয় কোনটি? ওয়ারেন্টি হবে, এটা তো ভাই এক্সটার্নাল ফেলিওর কস্ট। প্রশিক্ষণ ব্যয়, এটা কিসের মধ্যে পড়ে? প্রতিরোধমূলক ব্যয়ের মধ্যে পড়ে। তারপরে এটা দেখো পরিদর্শন ব্যয়, পরিদর্শন করবে মানে দেখবে, পরীক্ষা করবে, তাহলে এটা অ্যাপ্রেজাল কস্টের মধ্যে পড়ে। তারপরে দেখো অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়, এটা কি? পণ্য বা সেবা উৎপাদনের সময় ত্রুটি ধরা পড়লে, তাহলে পণ্য বা সেবা উৎপাদনের সময় কই গেল, এটা ইয়া করে ফেলো, তোমরা চার্ট করে ফেলবা। তাহলে মূল্যায়ন ব্যয় কি ভাইয়া? পরীক্ষা ব্যয়, ঝামেলা শেষ, একটা কিওয়ার্ড। তারপরে এটা কি ভাইয়া? উৎপাদনের সময় ত্রুটি ধরা পড়লে, উৎপাদন সময় ত্রুটি ধরা পড়লে, ঠিক আছে। হ্যাঁ, উৎপাদন সময় ত্রুটি ধরা পড়লে এটা সংশোধনের জন্য যে ব্যয়, সে ব্যয়টাকে বলা হয় অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয় বা ইন্টারনাল ফেলিয়ার কস্ট। এটা হচ্ছে ভাই উৎপাদন জনিত ক্ষতি বা পুনঃকার্য ব্যয়, দুইটা ব্যয় থাকবে এখানে, ঠিক আছে। দেখো উৎপাদনের সময় পণ্য পরিপূর্ণভাবে ধ্বংস হলে এই প্রোডাক্টটা কিন্তু আর ঠিক করা যায় না, হ্যাঁ, বা ঠিক করা গেলেও ডবল ব্যয় হয়, ঠিক আছে। এটা হচ্ছে ভাই উৎপাদন ক্ষতি, পরিপূর্ণভাবে ধ্বংস হলে তাকে উৎপাদন ক্ষতি বলে। এরকম ক্ষতিগ্রস্ত পণ্য কোনোভাবেই পুনরায় ভালো করা যায় না বা মেরামত করা সম্ভব হয় না, তাই এরকম পণ্যকে ধ্বংসাবশেষ হিসেবে ধরা হয়। এরকম ক্ষেত্রে কি করতে হবে? আবার নতুন করে কাঁচামাল দিতে হবে, তার মানে দ্বিগুণ ব্যয় হয়, ঠিক আছে। তাহলে এরকম প্রশ্ন আসতে পারে কোন ব্যয়ের ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয়? তখন তোমাকে দিতে হবে উৎপাদন ক্ষতির সময়। আর উৎপাদন ক্ষতি কিসের অন্তর্ভুক্ত? এটা তো ব্যয় হিসাবে দেখালে হবে না, তোমাকে তখন বলতে হবে অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়, ঠিক আছে। পুনঃকার্য ব্যয়, দেখো ক্ষতিগ্রস্ত পণ্যকে পুনরায় পরিপূর্ণ পণ্যে রূপান্তর করতে যে ব্যয় সংগঠিত হয় তাকে পুনঃকার্য ব্যয় বলে। তার মানে পণ্য নষ্ট হলে মেরামতের মাধ্যমে পরিপূর্ণ পণ্যে রূপান্তর করার সুযোগ থাকে। আর এখানে কি বলছি, এখানে মেরামতের কোনো সুযোগ থাকে না, ধ্বংসাবশেষ পণ্য। হ্যাঁ, দেখো পুনঃকার্য ব্যয় কোন ধরনের ব্যয়ের অন্তর্ভুক্ত? পুনঃকার্য ব্যয় মাত্র পড়ছি, একটা হচ্ছে পুনঃকার্য ব্যয় আর একটা হচ্ছে উৎপাদন ক্ষতি, ইন্টারনাল ফেলিওর কস্ট বা অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়। তারপরে আসো তামিম, দেখো কি বলছে এটা, তামিম মেলামাইন,
ফেরির বলছে নাকি? কিছু পণ্য উৎপাদনের সময় পরিপূর্ণভাবে নষ্ট হয়ে যায়। আচ্ছা, এটা লাগবে আমাদের। তাহলে পরিপূর্ণভাবে নষ্ট হয়ে যায়, তাহলে ধ্বংসাবশেষ পণ্য, উৎপাদন জনিত ক্ষতি, এটা কিসের অন্তর্ভুক্ত? উৎপাদন ক্ষতি। ঠিক আছে, কোনো কার্য ব্যয় হবে না। আচ্ছা, আরো আছে। তো এই কারণে এরূপ ক্ষতিকে বলে উৎপাদন ক্ষতি হবে। ঠিক আছে, কোনো কার্য ব্যয় হবে না, সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেলে উৎপাদন ক্ষতি হবে। কোনো কার্য ব্যয় কি? ওইটা রিপেয়ার করার একটা সুযোগ থাকে। ঠিক আছে, এটা হবে। তারপরে দেখো বাহ্যিক ব্যর্থতার ব্যয়। মনে করো প্রোডাক্ট উৎপাদন শেষ, এখন বিক্রি করে দিছে। বিক্রি করে দেওয়ার পরে মনে করো দোকান থেকে কিনে নিয়ে গেছে। এখন মার্কেটিং এ কি করে? কাস্টমার রিলেশনশিপ বজায় রাখে। কাস্টমার রিলেশনশিপ বজায় রাখার জন্য মনে করো আমি এক জোড়া জুতা কিনছি, হ্যাঁ, ওই জুতার ছাল উঠে গেছে। তো আমার সাথে সম্পর্ক ভালো রাখতে গেলে আমি গিয়ে বলবো দোকানদারকে যে এখন কিনছে, এখন ছিঁড়ে গেছে, এটা প্রোডাক্টটা ভালো ছিল না, প্রোডাক্টটা ফেরত দেন। তখন কি করবে? তখন সে ফেরত দেবে। তাহলে ওয়ারেন্টি, গ্যারান্টি বা কোনো প্রোডাক্ট কিনছে, কেনার পরে মনে করে সে ফেরত দিচ্ছে না, তা আমি তার নামে একটা মামলা দিলাম, সেও আমার নামে পাল্টা মামলা দিল, হতে পারে না? হতে পারে। তার মামলা পরিচালনার জন্য যে ব্যয়, ওটাও ভাইয়া এক্সটার্নাল ফেলিওর কস্ট বা বাহ্যিক ব্যর্থতার ব্যয়। ঠিক আছে, ওয়ারেন্টি, গ্যারান্টি, তারপরে মামলা পরিচালনার ব্যয়, তার মানে বিক্রয়ের পরে যে ব্যয়গুলো হয় সেগুলো হচ্ছে ভাইয়া বাহ্যিক ব্যর্থতার ব্যয়। ঠিক আছে, বিক্রয়ের পর ত্রুটি দেখা দিলে, ওয়ারেন্টির আওতায় থাকলে তা মেরামত করে দেওয়ার দায়িত্ব কোম্পানির থাকে। যাই হোক, এটার মধ্যে দুইটা, হ্যাঁ, গ্যারান্টিও আছে, যতগুলোই হোক না কেন। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেন সলভ করো। নিচের কোনটি বাহ্যিক ব্যর্থতার ব্যয়? এক্সটার্নাল ফেলিওর কস্ট। ঠিক আছে, আমি বারবার বলি এগুলা ইংলিশে থাকবে না, এগুলা এভাবে থাকবে, এক্সটার্নাল ফেলিওর কস্ট। হ্যাঁ, এগুলো ডাইরেক্ট এভাবে থাকবে। ঠিক আছে, তখন তোমরা আবার প্রশ্ন খোঁজাখুঁজির দরকার নাই, একদম বাংলাদেশে থাকবে ঢাকা ভার্সিটিতে। ঠিক আছে, তাহলে কোনটি? ওয়ারেন্টি আছে, ওয়ারেন্টি। তারপরে দেখো নিম্নের কোন ব্যয়টি ক্রেতা ও বিক্রেতার মধ্যে লিখিত চুক্তির মাধ্যমে সম্পাদিত হয়? লিখিত চুক্তির মাধ্যমে সম্পাদিত হয় কোনটি? ওয়ারেন্টি, গ্যারান্টি, এগুলা লিখিত চুক্তির মাধ্যমে সম্পাদিত হয়। দুইটা প্রশ্ন থেকে তোমাকে পেঁচে ফেলবে, ওয়ারেন্টি কি আর গ্যারান্টি কি। অনেক শুনছো কিন্তু তোমরা জানো না, এটাও স্যাররা জানে। তাহলে গ্যারান্টি কি আর ওয়ারেন্টি কি? মনে করো আমার মোবাইলের নাম হচ্ছে রিয়েলমি মোবাইল, হ্যাঁ, এই মোবাইলটা নষ্ট হয়ে গেছে, এই মোবাইলটা যদি ঠিক করে দেয়, ঠিক করে দিবে বা মেরামত করে দিবে, এটা হচ্ছে তোমার ওয়ারেন্টি। আর ভাইয়া প্রোডাক্টটা নষ্ট হয়েছে, প্রোডাক্ট নষ্ট হওয়ার পরে ঠিক করবে না, তারা চেঞ্জ করে দিবে, তো লিখতে পারি না, চেঞ্জ করে দিবে। চেঞ্জ করে দিলে সেটাই কি বলবো? সেটা বলবো গ্যারান্টি। খুব ছোট জিনিসটা পরীক্ষা দিয়ে দিবে। ঠিক আছে, নিজেরা পার্সোনাল কথা কম বলবা, হ্যাঁ, তোমরা পার্সোনাল কথার কারণে অনেক কিছু বুঝবা না। আসো, তাহলে এটা হচ্ছে ভাইয়া ওয়ারেন্টি ব্যয়। তারপরে দেখো কি বলছে, কোম্পানি মামলা পরিচালনার জন্য ভাইয়া বাহ্যিক ব্যর্থতার ব্যয়। তারপরে দেখো বিএসটিআই, আইএসও, এগুলো আমি ভালো মতো পড়াইছি ম্যানেজমেন্টে, এই কারণে এগুলো নিয়ে আমি মাথা ঘামাতে চাচ্ছি না বেশি। হ্যাঁ, আদর্শ মান, আদর্শ ওজন ও পরিমাপ পদ্ধতি, সেটা দেখবা। এটা কি পড়েছি না? এটা পড়ে নেই। ঠিক আছে, অধ্যাদেশটা দেখবা জাস্ট, আর কিছু লাগবে না। ঠিক আছে, বিএসটিআই কি ধরনের প্রতিষ্ঠান? মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান, সবাই জানি আমরা। আমি আর এগুলা নিয়ে বেশি মাথা ব্যথা করলাম না। ঠিক আছে, এগুলো দেখে নিও। ম্যানেজমেন্ট আমরা দেখছি যদিও, এই কারণে ভাই আর কথা বাড়াইলাম না। এখন বলো, ক্লাস শেষ আজকে, 25 দিনে শেষ হওয়ার কথা ছিল, একদিন আগে শেষ করছি। কেউ কষ্ট নিও না মনে। ক্লাসগুলো ইউটিউবে না দিলেও টেলিগ্রামে দিয়েন, তাহলে ভালো হবে। টেলিগ্রামে দিব, আচ্ছা। তো শেষ সময় এসে কে কষ্ট নিও না, তোমরা জানো আমি একা মানুষ, যতটুকু করছি তোমরাই জানো, কম টাকার মধ্যে কতটুকু সার্ভিস দেওয়ার ট্রাই করছি। টাকা পয়সা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমার সার্ভিসটা। ঠিক আছে, তারপরে ইংলিশের জন্য তোমরা এই অবদান স্বীকার করা না স্বীকার করো,
আমার প্রত্যেকটা স্লাইড এখনো জীবিত আছে। ডে বাই ডে রুটিন করে দেওয়া যে জিনিসগুলো লাগবে। তুমি বিসিএস এর কোশ্চেন গুলো সলভ করতে যাবা বা যে কোনো কোয়েশ্চেন সলভ করতে যাবা, দেখবা যে ভাইয়া যে ইংলিশগুলো দিছি ওই ইংলিশগুলো যদি তুমি ঠিকঠাক মতো ধরে রাখতে পারো তাহলে ওই ইংলিশগুলো থেকে সবচেয়ে বেশি কমন পাবা। ঠিক আছে, কোনো কিন্তু কমতে পাও নাই, পাবো না ভবিষ্যতে। আর তোমরা এটাও জানো তোমাদের ক্লাসগুলোর জন্য একমাত্র আমি এইচএসসির ক্লাসগুলো বন্ধ দিয়েছি। হ্যাঁ, এইচএসসির জন্য ভাই গ্রুপ কিনছিলাম। টাকা পয়সা ফ্যাক্ট না, সার্ভিস ভালো হলে, কোয়ালিটি ভালো হলে স্টুডেন্ট আসবে। আমরা বা আমি বিশেষ করে এই কথা বিশ্বাস করি। এই কারণে আমি এইচএসসি ক্লাস বাদ দিতে বাধ্য হয়েছি। ঠিক আছে, বা স্টুডেন্ট কম এই কারণে না। ঠিক আছে, স্টুডেন্ট আমার 100-150 পর্যন্ত গেছিল এইচএসসি তে, ধরে রাখলে আরো আসতো, কিন্তু বন্ধ থাকার কারণে এর প্রভাবটা পড়বে। কিন্তু ব্যাপার না, এগুলো রিকভারি করা যাবে। তোমরাও আসো, তোমরাও সর্বোচ্চ শেয়ার করবা, মেনশন করবা। তোমাদের ছোট ভাই বোন আছে, কারো কোনো অভিযোগ থাকলে জানাতে পারো। ভাইয়া কোনো প্রবলেম হলে কিভাবে তা সলভ করে দিবেন। তোমার কথাটা মানে বুঝলাম না। আমি তো এইভাবে ধরে ধরে পড়াইছি। ভাই ম্যারাথন ক্লাস কবে শুরু করবেন? তোমরা ডেট দাও, তোমাদের ম্যারাথন ক্লাস শুরু করব। ইংলিশ ওই ক্লাসটা করলে হবে। আর ভোকাবুলারি নিয়ে এখন তোমরা পড়বা বিসিএস এর কোয়েশ্চেন গুলো। ভোকাবুলারি নিয়ে আমি সময় নষ্ট করবো না, কারণ হচ্ছে ভোকাবুলারি আমি তোমাকে পড়ে দিলে আমি পারবো, তোমার লাভ হবে না। তোমার লাভ হবে না। ভোকাবুলারির মধ্যে কনফিউজিং কিছু নাই, ভোকাবুলারির মধ্যে মুখস্থ বিদ্যাটা আছে। আর গ্রামারের ক্লাস নিছি কেন? কারণ কনফিউজিং কিছু আছে। ঠিক আছে, আর রিটেন ক্লাস, রিটেন ক্লাস আমি পেড ব্যাচের বাইরে দিব না। ঠিক আছে, রিটেন ক্লাস পেড ব্যাচের বাইরে দিব না আমি, কারণ বাইরে দিলে পার্থক্য থাকলো না পেড আর ফ্রির মধ্যে। ঠিক আছে, গ্রামার ক্লাস তোমাদের সাথে ডিসকাশন করে, তোমাদের ক্লাস না কিন্তু তোমাদের ক্লাস হয়েছে জাস্ট মোডাল ভার্ব আর নাউন, নাউনটার ক্লাস। হ্যাঁ, নাউন এন্ড ডিটারমিনার ক্লাসটা আমি ফ্রি করছিলাম, ওর ফ্রির সাথে তোমাদের পেডেরটা দিছি। তোমাদের তাও পেডেরটা নিতে চাইছিলাম আমি আলাদা করে, নিতে পারি নাই নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে। ঠিক আছে, তোমরা তোমরা মারামারি করবে না। ঠিক আছে ভাইয়া, ফ্রিতে দিব না। হ্যাঁ, ইংলিশের বেলায় এই কথা বলছি, ফ্রিতে দিব না। কিন্তু তোমাদের বড় ভাই সুফিয়ান ভাইয়া ও বলছে, ঠিক আছে, ও দেখছে তো রিটেন ক্লাস নিয়ে নেয়। আমার কিন্তু বি ইউনিট দেখার সময় নেই, কারণ হচ্ছে বি ইউনিট থেকে আমি 2 টাকা ইনকামও করি নাই, 2 টাকা পাইও না, বা বি ইউনিটের কাউরে চিনিও না, আন্ডারস্ট্যান্ডিং ভালো না। এই কারণে বি ইউনিটের রিটেন ক্লাস আমি নিই নাই। পরে রাগ করে আমার সাথে, রাগ করে তোমাদের সুফিয়ান ভাই নিছে। ঠিক আছে, পরে আবার চিন্তা করলে যে, পরে আবার নক দিল, বললো যে গ্রামার ক্লাস নেয়, পরে গ্রামার ক্লাস নিছে। এগুলোর পিডিএফটা ফেসবুকে দিয়েছিলেন, সেটা গুগলের অ্যাক্সেস চাচ্ছে, আপনি একটু দয়া করে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেন। গুগলের অ্যাক্সেস দিয়ে ইয়ে করে নাও। গুগলের অ্যাক্সেস দিলে জাস্ট তুমি যে পিডিএফটা নিয়েছো এটা আমি জানবো জাস্ট, এর বাইরে আর কিছু না। তোমার জিমেল নিরাপদে থাকবে, টেনশন নাই। তারপরে না হলে টেলিগ্রাম থেকে অন্য কাউকে দিতে বলবা। ঠিক আছে, নাহলে আমি দিয়ে দেবো। পাস করব এমন একটা ব্যবস্থা করে দেন। মেহের হাসান ভাইয়ার ইংলিশ ক্লাসটা করিও, 4 ঘন্টার মেবি, প্রায় 4 ঘন্টা। হ্যাঁ, 3 ঘন্টা 55 মিনিট ওই ক্লাসটা করবা, হয়ে যাবে গ্রামার অংশের জন্য। আর ভাইয়ের ভোকাবুলারি ক্লাসগুলো করতে হবে। হ্যাঁ, ভাইয়া যেগুলো দিছি ওগুলো পড়তে হবে। ভাইয়া তো সহজ করে দিছি জাস্ট জিনিসগুলো, পড়ার দায়িত্ব কিন্তু তোমার। হ্যাঁ, 31 তারিখের ভিতরে ম্যারাথন ক্লাসগুলো শেষ করে দেন। তাহলে 30, 31 2 দিন থাকুক। 2 দিন আমাকে 8 ঘন্টা করে 16 ঘন্টা সময় দাও, রাত 10টা থেকে নিয়ে সকাল 6টা পর্যন্ত টানা 8 ঘন্টা ম্যানেজমেন্ট, টানা 8 ঘন্টা মার্কেটিং চলবে। ঠিক আছে, 8 ঘন্টা পর লাইভ কেটে যাবে, আমি কাটবো না, কেটে গেলে তো শেষ। ঠিক আছে, 8 ঘন্টা করে 16 ঘন্টা আমাকে সময় দাও। পারবে কিনা বলো? 30, 31 বা 28, 29, বা কোন ভাইয়ে দেখো, ওটা তো ফিরে দিব। কোন ভাই ম্যানেজমেন্ট মার্কেটিং ক্লাস 26 তারিখ বা 27 তারিখ 28 তারিখ দিছে, ওই তারিখে ফালাও তোমরা, কোনো সমস্যা নাই। টক্কর হোক একটা। ঠিক আছে, দাঁড়া আমি একটু দেখি। হম, আমি একটু দেখি বড় ভাইরা কয় তারিখে দিছে, ওই তারিখে দিব।
আচ্ছা, 27, 28, 29, 27, 28, 29, তিনটা ডেট আছে। তিনটা ডেটের মধ্যে দুইটা ডেট ফিক্স করো তোমরা, ঠিক আছে? আর তোমাদেরকে একটা কথা বলি, ফাওয়ালা মোটিভেশনের পিছনে ছুটিও না, পড়া লাগবে, পড়া ছাড়া কিচ্ছু লাগবে না, ঠিক আছে? এটা যতদিন বুঝবা না তোমারই লস। আর পড়া লাগবে মানে এমন ভাবে কিভাবে আসতে পারে প্রশ্নগুলো, তুমি ফাওয়ালা মুখস্থ বিদ্যা এগুলোর পিছনে যাইও না। কোয়েশ্চেন সলভের অ্যাবিলিটি দেখবা, ক্রিয়েটিভিটি দেখবা, বেসিক সবাই পড়াতে পারে। আমি যদি বলি এখানে নাহিদ আসো, মিহির আসো, সাদিয়া আসো, ঈশান আসো, তারপরে কি আছে, আজিজুল আসো, তোমরা সবাই ম্যানেজমেন্ট পড়াতে পারবা। কিন্তু ক্রিটিক্যাল কোয়েশ্চেন গুলো সলভ করার সময় তোমার পা কাঁপবে, হাঁটু কাঁপবে। বাংলাদেশে ম্যানেজমেন্ট মার্কেটিং এর সেরা সেরা টিচার আছে, সেরা সেরা লেখক আছে, কিন্তু সবাই স্মার্ট বোর্ডের সামনে এসে ক্লাস নিতে পারবে না, সবাই ক্রিটিক্যাল কোয়েশ্চেন গুলো সলভ দিবে না। এই কারণে তারা তাদের বইয়ে একটা দিয়ে রাখছে, কোনোদিনও সাহস করি অনলাইনে হোক অফলাইন হোক, কোনোদিনও সাহস করি ক্রিটিক্যাল কোয়েশ্চেন গুলো সলভ করার অ্যাবিলিটি দেখায় নাই। ম্যানেজমেন্টে তোমরা 14টা 15টা 20টার উপরে বই আছে বাংলাদেশে, প্রত্যেকটা বইয়ের মধ্যে হাবি জাবি অবস্থা। এখন যদি একটা বই লেখি, কোন বই কি লেখছে, বই হবে 500 পৃষ্ঠা, ঠিক আছে? 500 পৃষ্ঠার মধ্যে সবগুলো বই গায়েব হয়ে যাবে বাংলাদেশ থেকে, 1 মাসও সময় লাগবে না। কিন্তু এটা করবো না, কারণ ওরও ম্যানেজমেন্ট লিখতেছে, ম্যানেজমেন্ট বই লিখে খাইতেছে, খাক, কোনো সমস্যা নেই। ভাইয়া দরকার হলে ম্যানেজমেন্ট থেকে লিভ নিবো, বিদায় নিবো, কোনো সমস্যা নেই। যারা আছো তোমরা, তোমাদের থেকে কাউদেরকে আনে, আমি ম্যানেজমেন্ট মার্কেটিং লাগলে অ্যাকাউন্টিং ফাইন্যান্স এগুলো নেবো, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে কোয়েশ্চেন সলভের অ্যাবিলিটি ক্রিয়েট করো, ঠিক আছে? কোয়েশ্চেন সলভের অ্যাবিলিটি ছাড়া যে জায়গায় প্রশ্ন সলভ করানো হয় বাদ দাও, সোজা ক্রস। কারণ ম্যানেজমেন্ট মার্কেটিং এ তুমি ভুল করবা, এখানে 18, 17, 19, 20-এর মধ্যে পাওয়া যায়, কিন্তু তুমি স্যারের মাইন্ড বোঝো না। তুমি একটা প্রশ্ন আটকে দাও, মানব সম্পদ আর মানব সম্পর্ক, কখন এলটন মেয় হয় আর কখন তোমার রবার্ট ওয়েন হয়। স্যাররা যেই সেন্স নিয়ে কাজ করে ওই সেন্সটাই তুমি বোঝো না, ওই স্যাররাও বোঝে না। তোতা পাখির মতো মুখস্থ বিদ্যা বাদ দাও, ভালো থাকো, সুস্থ থাকো। আর কারো কোনো অভিযোগ আছে কিনা বলো? পোস্ট দিয়েন, ভোট দিয়ে 28, 29, 27 আর 29 না, টানা 2 দিন দিব আমি, প্রতিযোগিতার জন্য না। ক্লাস হবে 27, 28, 2 তারিখে, ঠিক আছে? প্রথম 2 দিনে থাকবে, নাহলে 27 আর 29 হবে। ম্যানেজমেন্ট মার্কেটিং ফুললি কনফ্লিক্ট হোক, কোনো সমস্যা নাই। কার সাথে কনফ্লিক্ট হইলো, কার সাথে সমঝোতা হইলো, এত কিছু দেখার টাইম না, ঠিক আছে? 27 আর 29, 2 তারিখে থাকবে ইনশাল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। 27 তারিখে মার্কেটিং, 29 তারিখে ম্যানেজমেন্ট, ঠিক আছে?